হোমিও উদ্দীপনায় সকলকে স্বাগত। আলোচনায় আছেন আমাদের স্বপ্ননীল মন্ডল স্যার। স্যার, আমরা জানি যে জর্জ পিতলকার স্যারের স্নেহধন্য স্টুডেন্ট। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবেন সেটি হলো হ্যানিম্যান মতে ইন্টারকারেন্ট মেডিসিন কি এবং তার ব্যবহার। স্যার, আপনি ক্লাস শুরু করুন। থ্যাংক ইউ এভরিবডি। আজকের আলোচ্য বিষয় ইন্টারকারেন্ট রেমেডি। এটা কি এবং তার ব্যবহার। অ্যাকচুয়ালি খুবই উচ্চ পর্যায়ের একটা প্রশ্ন এটা, যে ইন্টারকারেন্ট রেমেডিটা, এই ইন্টারকারেন্ট রেমেডি যদি আমাদের বুঝতে হয়, সঠিকভাবে যদি বুঝতে হয় এবং এর অ্যাপ্লিকেশন যদি আমরা সঠিকভাবে করতে চাই, তাহলে টোটাল হোমিওপ্যাথ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকলে এর প্রয়োগ সম্পূর্ণভাবে সাকসেস হবে। তাই এটা সাধারণত আপার লেভেলের একটা আলোচনা। আমি যথাসম্ভব বেসিক লেভেল থেকে এই আলোচনাটা শুরু করব। এই জন্য আমি বেসিক লেভেল থেকে শুরু করব। যদি কারো এই সম্পর্কে আগে থেকে জানা না থাকে, তারও যেন কোনো অসুবিধা না হয়। তো প্রথমেই আমাদের কতগুলো প্রশ্ন অ্যারাইজ করতে হবে। সেটা হচ্ছে, হোয়াট ইজ ইন্টারকারেন্ট রেমেডি। প্রথমেই আমাদের জানতে হবে ইন্টারকারেন্ট রেমেডিটা কি। দ্বিতীয়ত আমাদের জানতে হবে এই ইন্টারকারেন্ট রেমেডিটা কেন দিতে হয়, আর কখন এই ইন্টারকারেন্ট রেমেডির ক্ষেত্রটা তৈরি হয়। তো প্রথমে আমরা আসি যে হোয়াট ইজ ইন্টারকারেন্ট রেমেডি। ইন্টারকারেন্ট রেমেডি হলো এমন একটা রেমেডি যা অদৃশ্য একটা কন্ডিশন তৈরি করে মাঝে মাঝে ক্রনিক রোগের চিকিৎসা করার ক্ষেত্রে। বেশিরভাগই ক্রনিক রোগের চিকিৎসা করার ক্ষেত্রে এই কন্ডিশনটা তৈরি হয়। অ্যাকুট রোগেরও মাঝে মাঝে তৈরি হয়, কিন্তু অ্যাকুট রোগের ক্ষেত্রে এই ইন্টারকারেন্ট রেমেডিটা একটু কম তৈরি হয়। তো এবার আমরা আসি যে কোন কোন ক্ষেত্রে এই ইন্টারকারেন্ট রেমেডিটা দিতে হয়। কোনো ব্যক্তি যখন ক্রনিক রোগে আক্রান্ত হয়, তখন কোনো মায়াজম যখন স্যাচুরেটেড কন্ডিশনে চলে যায়, মানে তার প্রগনোসিস অনেকটা হয়। সাপোজ সাইকোটিক মায়াজম হয়তো 90% তাকে কভার আপ করে ফেলেছে, সেই সময় নতুন একটা মায়াজমে সে ট্রান্সফার হতে যাবে, মানে তার লক্ষণগুলো আর প্রকাশ করার ক্ষমতা তার নেই। এন প্রোডাক্টগুলো তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমরা সকলেই জানি এন প্রোডাক্টগুলো যখন তৈরি হওয়া শুরু হয়, তখন অন্যান্য সিমটমগুলো কিন্তু মেডিসিন সিলেক্ট করার জন্য যে সিমটমগুলো সাধারণত প্রয়োজন হয়, সেই সিমটমগুলো কিন্তু আমরা সঠিকভাবে পাই না। এর কারণ হচ্ছে এই এন প্রোডাক্টটা এমন একটা কন্ডিশন তৈরি করে রাখে যে তার মেডিসিন সিলেক্ট করার জন্য যে ক্যারেক্টারিস্টিক সিমটমগুলো প্রয়োজন, সেই সিমটমগুলোকে প্রকাশ করতে দেয় না। এই সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তখন এন প্রোডাক্টের ওপরে ওষুধ সিলেকশন করে একটা মারাত্মক ভুল করি। কি ভুলটা হয়? এন প্রোডাক্টের ওপর যখন আমরা মেডিসিনটা সিলেক্ট করি, তখন সাধারণত ওই ডিজিজের নামের ওপর, সাপোজ আলসারে কোন কোন মেডিসিন ভালো কাজ করে, তারপরে একটা স্পেসিফিক মেডিসিন দেওয়ার চেষ্টা করি। এর ফলে এই এন প্রোডাক্টটা আমাদের সম্পূর্ণভাবে এই রোগটা সারতে কিন্তু বাধা দেয়। হ্যাঁ, যদি ওই স্পেসিফিক মেডিসিন সিলেক্ট করে কখনো কখনো সঠিক মেডিসিনটাই সিলেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই রোগটা কিওরের দিকে অগ্রসর হবে। কিন্তু সেটা একটা আনসার্টেন কন্ডিশন। এই আনসার্টেন কন্ডিশনের উপরে দাঁড়িয়ে এমন একটি সায়েন্টিফিক ট্রিটমেন্ট কখনোই পরিচালন হতে পারে না। এখানে পারফেক্ট নলেজের ওপরে যদি আমরা কোন মেডিসিনটা সঠিকভাবে সিলেক্ট হবে সেইটা জানতে পারি, তাহলে কিন্তু এই আরোগ্য সঠিক হবে এবং সব হিসেবেও আমরা একটা শান্তি পাবো যে আমি বুঝতে পেরেছি বা জানতে পেরেছি যে মেডিসিনটা সিমটম গুলো হিডেন ছিল, তবু আমি সেই মেডিসিনটা আমি দিতে পারছি। তো এই ক্ষেত্রে এই যে মেডিসিন সিমটম গুলো হিডেন অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, এইখানে যদি আমরা কখনো কখনো ইন্টারকারেন্ট কন্ডিশন পাই, তাহলে ইন্টারকারেন্ট মেডিসিন দিলে কিন্তু ওই সিমটম গুলো আবার প্রকাশ পাবে। তখন তার উপরে আমরা সিলেক্ট করে মেডিসিন দিলে তখন কিন্তু কিওরের পথটা কিন্তু খুলে যাবে। দ্বিতীয়ত,
যদি আমরা এমন কোনো পেশেন্ট পাই, সে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দীর্ঘদিন করে এসেছে, সেই ক্ষেত্রে আমরা এমন একটা কন্ডিশন পাবো, অ্যাকচুয়াল যে সিমটম গুলো শরীর প্রকাশ করেছিল, সেই সিমটম গুলো অ্যালোপ্যাথিক মেডিসিনের প্রভাবে শরীরের মধ্যে চাপা পড়ে বা সাপ্রেস অবস্থায় রয়ে গেছে। বর্তমানে যে সিমটম গুলো প্রকাশ পেয়েছে, সেই বেশিরভাগ সিমটমই কিন্তু ওই অ্যালোপ্যাথিক মেডিসিনের কুফলের উৎপন্ন সিমটম। ফলে এই সিমটম কিন্তু একটা আমাদের সিউডো সিমটম, ফেক সিমটম। এই সিমটমের উপর সিলেক্ট করে কখনোই আমরা সঠিক মেডিসিনে পৌঁছাতে পারবো না। কারণ আমাদের যে মেডিসিন শরীর বাঁচার জন্য প্রকাশ করেছিল, সেই মেডিসিনটা এই অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের ফলে চাপা পড়ে আছে। এই ক্ষেত্রে কিন্তু সব সময় ইন্টার কারেন্ট মেডিসিনের প্রয়োজন। ইন্টার কারেন্ট মেডিসিন যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এই যে অ্যালোপ্যাথিক যে মেডিসিনের কুফল বা কুফলের ফলে যে সিমটম গুলো অ্যারাইজ হয়েছে, সেই সিমটম গুলো ধীরে ধীরে সরে গিয়ে অ্যাকচুয়াল যে শরীর আমাদের যে সিমটম প্রকাশ করেছিল নিজেকে বাঁচার জন্য, সেই সিমটমটা প্রকাশ পাবে। এর আরেকটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা হচ্ছে যদি কখনো আমরা ভ্যাকসিন নিই, সেই ভ্যাকসিন নেওয়ার ফলেও অ্যাকচুয়াল যে সিমটম গুলো দীর্ঘদিন ধরে শরীর প্রকাশ করে এসেছে, সেই সিমটম গুলো এই ভ্যাকসিনেশনের ফলে সেই সিমটম গুলো ধীরে ধীরে সাপ্রেস হয়ে যাবে শরীরের মধ্যে। তখন এই ভ্যাকসিনের প্রভাবের ফলে যে সিমটম গুলো সাধারণত থাকবে, সেই সিমটম গুলো কিন্তু কোনো কাজে লাগবে না। যেমন দেখা গেল যে ক্রনিক রোগে সে ভুগছিল দীর্ঘদিন ধরে, কিন্তু ভ্যাকসিন নেবার ফলে সেই সিমটম গুলো বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে শুধু অনিদ্রা, মাথা ধরা, গা ম্যাচ ম্যাচ করা, উইকনেস, কোনো কাজেই তার মন বসছে না, ভীষণভাবে ইরিটেটেড, এই সিমটম গুলো কিন্তু বর্তমান রয়েছে। আমরা সঠিকভাবে না জানার ফলে আমরা কি করছি, এই যে বর্তমান যে প্রমিনেন্ট সিমটম, সেই প্রমিনেন্ট সিমটমের উপর ডিপেন্ড করে আমরা একের পর এক মেডিসিন দিয়ে যাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেই পেশেন্ট কিন্তু দীর্ঘদিন আমাদের কাছে চিকিৎসার পরেও কিন্তু আরোগ্য হচ্ছে না। এই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, এই যে সিমটম গুলো প্রকাশ পেয়েছে, এগুলো কিন্তু তার ক্যারেক্টারিস্টিক সিমটম একটাও নয়। আসল যে ক্যারেক্টারিস্টিক সিমটম, সেইগুলো শরীরের মধ্যে সাপ্রেস অবস্থায় আছে। এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাদের সঠিক এই ইন্টারকারেন্ট রেমেডিটা আমাদের সিলেক্ট করতে হবে। যদি আমরা সঠিকভাবে সিলেক্ট করতে পারি, তাহলে দেখব যে ধীরে ধীরে এই যে কন্ডিশনগুলো, যে সিউডো কন্ডিশনগুলো, যে মেডিসিনাল যে সিমটমগুলো, এইগুলো ধীরে ধীরে সরে গিয়ে আমাদের একটা চিত্র আমাদের প্রকাশ করবে, যেগুলো হিডেন অবস্থায় সাপ্রেস হয়ে গেছিল এই ভ্যাকসিনেশনের ফলে। আরেকটি ক্ষেত্র আসবে, সাপোজ যেমন হাম বা টাইফয়েড, এই ধরনের রোগে তো আমরা সাধারণত, ইভেন ইনফ্লুয়েঞ্জা, এই সমস্ত রোগে আমরা প্রচুর ভুগি, এখনো ভুগি আমরা। এই ক্ষেত্রে কি হবে, যদি কোনো পেশেন্টের হাম হয়ে থাকে, সেক্ষেত্রে যদি তারপর সেটা সারাবার জন্য যদি কোনো রোগী অ্যালোপ্যাথির সাহায্য নেয়, অ্যালোপ্যাথি মেডিসিনের সাহায্য নেয়, অথবা টাইফয়েডের সময় বা ইনফ্লুয়েঞ্জার সময় যদি অ্যালোপ্যাথির সাহায্য নেয়, তবে তার পরবর্তী সময়ে তার কিন্তু এই ওই টাইফয়েড বা ইনফ্লুয়েঞ্জা বা হাম, এই মিজলস, এইগুলো যদি সাপ্রেস হয়ে যায় শরীরের মধ্যে, তখন কিন্তু নতুন ধরনের কতগুলি রোগের সৃষ্টি হতে পারে, এবং হতে পারে না, এই ক্ষেত্রে কিন্তু নতুন নতুন নানান রোগে আক্রান্ত হয়।
তখন কিন্তু আমরা এই ক্ষেত্রে এটা অ্যাবভ 60% কেসে কিন্তু এই এই ঘটনাগুলো দেখা যায় বর্তমান সময়ে। এই ক্ষেত্রে আমরা তখন কি করি, ওই যাতে আমরা জানি যে প্রমিনেন্ট সিমটম যেইগুলো, সেই প্রমিনেন্ট সিমটম গুলো নিয়েই আমাদের মেডিসিন দিতে হবে, এবং তাহলে রোগ সারবে। কিন্তু দীর্ঘদিন ধরে যদি আমরা ওই সময় ওই প্রমিনেন্ট সিমটম নিয়ে যা পেয়েছি সেই সিমটম নিয়ে যদি আমরা মেডিসিন দিই, দেখব আমরা কিন্তু ব্যর্থ হচ্ছি। কারণ আমাদের কাছে মনে হচ্ছে সঠিক সিমটম অনুযায়ী সঠিক মেডিসিন দিচ্ছি, কিন্তু মেডিসিন কাজ করছে না। তখন বুঝতে হবে যে ওই ওই মিজেলস বা টাইফয়েড বা ইনফ্লুয়েঞ্জা, ওরা কিন্তু একটা সিউডো বেরিয়ার তৈরি করেছে। সেই সিউডো বেরিয়ার তৈরি করেছে, তার ফলে যে সিমটম গুলো প্রডিউস হয়েছে, একটা এই সিমটমটা কিন্তু সঠিক নির্বাচনে ওষুধের ক্ষেত্রে একটাও সঠিকভাবে কাজ করবে না। ফলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারকারেন্ট একটা মেডিসিন দিলে আমরা দেখব তখন কিন্তু এই আস্তে আস্তে আরোগ্যের পথগুলো খুলে যাচ্ছে। আরেকটি ক্ষেত্রে আমরা পাবো, যদি কোনো পেশেন্টের এরকম সাইকোটিক একটা কন্ডিশন থাকে যে কোনো ডক্টরের কাছেই সে স্যাটিসফাই হয় না, একটার পর একটা ডক্টর পাল্টাতে থাকে, সেই ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় কোনো হোমিওপ্যাথের কাছে কোনো ক্রনিক রুগী এসেছে, সাইকোটিক কোনো ক্রনিক রুগীর বা যে কোনো রুগী হতে পারে, সে এসেছে, সেই ডক্টর সঠিক মেডিসিন দিয়েছে, কিন্তু সেই মেডিসিনটা হয়তো একটু দীর্ঘদিন পরে অ্যাক্টিভ হবে কাজ করার জন্য, ফলে তার অস্থিরতা, সেই অস্থিরতার জন্য সে যদি সেই ডক্টরকে ছেড়ে আমাদের কাছে কারো কাছে আসে সেই রোগের ট্রিটমেন্টের জন্য, সেই ক্ষেত্রে আমরা তো কিছুতেই বুঝতে পারবো না যে কোন মেডিসিন দিয়েছে, কোন পাওয়ারে দিয়েছে। ফলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্ষেত্রে একটা ব্যারিয়ার তৈরি হবে। মানে ওই মেডিসিন দেওয়ার ফলে ইন্টারনাল কিছু কিছু সিমটম আছে যেটা কিন্তু অলরেডি ভালো হতে শুরু করেছে, কিন্তু রোগীর বর্ণনায় কিন্তু সেটা আমরা বুঝবো না। তার যে কষ্টকর কয়েকটা সিমটম, সেইটা নিয়েই সে আমাদের কাছে বারে বারে বলবে। ফলে এই ক্ষেত্রে আমরা কিন্তু একটা মিসগাইডেড হব। এই ক্ষেত্রেও কিন্তু কখনো কখনো ইন্টারকারেন্ট রেমেডির প্রয়োজন হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ইন্টারকারেন্ট রেমেডির ক্ষেত্রটা কি করে তৈরি হলো। সাপোজ যদি আমরা দেখি যে এই ক্রনিক রোগের সৃষ্টিটা কি করে হয়। এই ক্রনিক রোগের সৃষ্টিটা হয় প্রথমে একটা সিড থেকে, বীজ থেকে। সেই বীজটা থেকে আস্তে আস্তে তার অঙ্কুর বের হয়, তারপর ধীরে ধীরে ছোট চারা গাছ, তারপর মধ্যবয়সী চারা গাছ, তারপর পূর্ণাঙ্গ রূপে চারা গাছ হয়। এইটাই হচ্ছে একটা রোগের চিত্র। কি করে আমরা বুঝবো? আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি থেকে পুরো কেসটা টেকিং করি, তাহলে দেখব কি করে একটাই সিমটম ধীরে 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 প্রোগ্রেস হয়ে এই বৃক্ষে পরিণত হয়েছে, মানে পরিপূর্ণ রোগে পরিণত হয়েছে। তাহলে এটা আমরা কি করে বুঝবো? কোন সিমটম দেখব তার ছোটবেলায় যে সিমটমটা ছিল, সেই সিমটমটা বর্তমানেও সেই সিমটমটা প্রকটভাবে আছে, এবং ছোটবেলায় যে 6-7টি সিমটম একটা ক্যারেক্টারিস্টিক সিমটম ছিল, সেই সিমটম গুলোই প্রগনোসিস হয়ে একটা কন্ডিশনে, হয়তো ছোটবেলায় সেটা 20% ছিল, এখন সেটা 80% হয়ে গেছে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এই রুগীটা একটি মেডিসিনেই কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে, বিভিন্ন তার আমাদের পোটেন্সির মাধ্যমে। কিন্তু যদি এমন দেখা যায় যে এই সিটটা তার ঠাকুরদাদার ছিল, সেই ক্ষেত্রে কিন্তু এই সিটটা তার ঠাকুরদাদার কতটুকু প্রগনোসিস হয়েছে, তারপর তার বাবার শরীরে এসছে, বা মায়ের ক্ষেত্রে এ ঘটনা ঘটতে পারে, তারপরে এসে পেশেন্টের শরীরে এসে বর্তমানে কি কন্ডিশন তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে বর্তমান পেশেন্টের শরীরে যে অবস্থায় আছে, তার সাথে কিন্তু তার মায়ের বা তার দাদুর যে মায়াজম ছিল, সেই মায়াজমটা মিলে
একটা ক্রনিক কন্ডিশন তৈরি করেছে। এই ক্রনিক কন্ডিশনে যদি পাই, সেই ক্ষেত্রে আমরা দেখব তখন কিন্তু আর একটা মেডিসিন কিন্তু একটা রোগীকে আরোগ্য করতে পারবে না। এই ক্রনিক কন্ডিশনটা বিভিন্ন পর্যায়ে আমরা যেভাবে যে রোগ হবে, আহ, যে অবস্থায় সাপ্রেশন হবে, সেই কন্ডিশনে কিন্তু একটা ব্যারিয়ার তৈরি করবে। আমি একটা এক্সাম্পলের সাহায্যে আহ, ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। সাপোজ যদি দেখা গেল যে কোনো পেশেন্টের মিজেলস হয়েছিল, সে কিন্তু হোমিওপ্যাথির এই অমৃতের সন্ধান না জানার ফলে সে কিন্তু অ্যালোপ্যাথির সাহায্য নিয়েছে, অ্যালোপ্যাথি মেডিসিনের সাহায্যে ওই সময় তার ওই উপসর্গগুলো দূর করার চেষ্টা করেছে। সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, ওই মিজেলস পেশেন্টের শরীরে সাপ্রেস অবস্থায় যেটা প্রকাশ করে সে তার যে সিমটমগুলো প্রকাশ করে সে রোগগুলো বহির্মুখী বাইরে বের করতে চেয়েছিল, তার যা সাসেপ্টিবিলিটি ছিল সেইটাকে সে আস্তে আস্তে ডিলিট করতে চেয়েছিল। কিন্তু অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের ফলে এই সিমটমগুলো ভেতরে সাপ্রেস হয়ে একটা জটিল কন্ডিশন তৈরি করলো। আর কি হলো, এই যে সাবসাইড করা হয়েছে যে মেডিসিনের সাহায্যে, তার স্ট্রংনেসের ওপর এইখানেও কিন্তু একটা নতুন কিছু সিউডো সিমটম, মেডিসিনাল সিমটম কিন্তু তৈরি করে রাখবে। মনে রাখতে হবে, এই 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 কিন্তু একটা ক্ষেত্র তৈরি হলো, এখানে কিন্তু একটা ইন্টারকারেন্ট মেডিসিন ক্ষেত্র হয়ে গেল, এখানে কিন্তু একটা ইন্টারকারেন্ট মেডিসিন লাগবে। এটা কেস টেকিং এর সময় আমরা জেনে নেব। এই পেশেন্টেরই এই মিজেলসের আবার 6-7 বছর পরে তার টাইফয়েড, সেই টাইফয়েডের ক্ষেত্রেও তার কিন্তু অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট হয়েছে, নানান ধরনের ইনজেকশন দেওয়া হয়েছে, আবার টাইফয়েডের সিমটম গুলো তার শরীরে চাপা পড়ে রইল। ফলে এখানেও কিন্তু ওই যে ইনজেকশন, ওই মেডিসিন গুলোর যে মেডিসিনাল যে এফেক্ট, তার ফলেও কিন্তু কিছু সিমটম এখানে প্রডিউস করে রাখবে। এখানেও কিন্তু আরেকটা ক্ষেত্র তৈরি হলো, এই একটা ইন্টারকারেন্ট। এরপরে সাপোজ তার ইনফ্লুয়েঞ্জা হলো, এই ইনফ্লুয়েঞ্জা হবার ফলে তার কিন্তু আবার সেই মেডিসিনের মাধ্যমে, অ্যালোপ্যাথি মেডিসিনের মাধ্যমে এই ইনফ্লুয়েঞ্জা তার শরীরে চাপা পড়ে গেল, এবং ওই মেডিসিনের একটা কন্ডিশন তৈরি হয়ে রইল। এই যে তৈরি হয়ে রইল, এখানে কিন্তু সাপোজ একটা রোগীর ক্ষেত্রে এটা কখনোই হয়তো কম পাবো, আমি জাস্ট এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছি। যখন এইখানে যখন আপনার পেশেন্টটা আপনার কাছে আসবে ইনফ্লুয়েঞ্জার সারার পরে, সে কি নিয়ে আসলো, সে রোগটা হয়তো সাপ্রেস হয়ে গেল, ফলে তার এমন উইকনেস, এমন দুর্বলতা, তার কার্যক্ষমতা হারিয়ে গেল, সে বিছানায় শুয়ে আছে, কিছুতেই উঠতে পারছে না। এই ক্ষেত্রটি অনিদ্রা, খিদে নেই, জল পিপাসা কম, কনস্টিপেশন, লিভারের প্রবলেম, ইউরিনের প্রবলেম, নানান জটিল একটা কন্ডিশন নিয়ে সে আসলো। কিন্তু এই সিমটমের উপরে যদি আপনি সিলেক্ট করতে চান, আপনার যদি এটা না জানা থাকে, এই যে একটা প্যারালাল একটা ওয়ে কিভাবে এর ক্রিয়েশন, এই ক্রিয়েশনটা যদি না জানা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সব যে এটা একটা এন্ড প্রোডাক্ট, এর উপরে যদি সিমটম অনুযায়ী যদি আমরা মেডিসিন দিই, এই রোগীটিকে কিন্তু আমরা কোনোদিনই সারতে পারবো না। কিন্তু এই ফরমেশন বা এই ক্রিয়েশন যদি আমরা জানি, তখন কিন্তু দেখা গেল সাপোজ এই ইনফ্লুয়েঞ্জার ইনফ্লুয়েঞ্জানাম বা এই গ্রুপের ওষুধ যদি আমরা সিলেক্ট করতে পারি, তবে দেখব যে ওই ইনফ্লুয়েঞ্জার যে সিমটম গুলো ছিল, মেডিসিনের সিমটম গুলো সরে গিয়ে অরিজিনাল যে বডি তৈরি করেছিল যে ইনফ্লুয়েঞ্জার সিমটম গুলো, সেইগুলো বেরিয়ে আসবে, এবং সেটা ক্যারেক্টারিস্টিক সিমটম আপনি পেয়ে যাবেন। তখন আপনি আপনি দেখবেন রোগীটি ধীরে ধীরে সারতে সারতে একটা জায়গায় গিয়ে আটকে যাবে। সেই সময় কিন্তু মনে রাখতে হবে, এর তো 5 বছর আগে টাইফয়েড হয়েছিল, ওই সময় আবার আপনি কিছু মেডিসিনাল সিমটম প্রডিউস হয়ে গেল এই ইনফ্লুয়েঞ্জা সারার পরে। এইবার কিন্তু আপনি আবার যদি মিস্টেক করেন, সেই ক্ষেত্রেও কিন্তু ভুল হয়ে যাবে। ওই সিমটম, ওই এন্ড প্রোডাক্টের সিমটম, ওই লেথার্জির ওপর ডিপেন্ড করে কিন্তু আপনি কোনো ওষুধ দিলে কিন্তু কাজ করবে না। তখন কিন্তু আবার দরকার এই আপনার সাপোজ দেখা গেল টাইফয়েডিনাম ইজ দ্য বেস্ট। আরো আসছে, আমি বলছি আর কি কি মেডিসিন হতে পারে। এই টাইফয়েডিনাম আপনি দিলেন এক্সাম্পলের জন্য, তখন কিন্তু
এই ব্যারিয়ারটা সরে যাবে। দিস ইজ দ্য ইন্টারকারেন্ট। সঙ্গে সঙ্গে ওই টাইফয়েডের সময় যে সিমটম গুলো, তার যে ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো প্রকাশ হবে, আপনি সেই সময় তার উপরে সিলেক্ট করে মেডিসিন দিয়ে দেবেন। দেখবেন এই রোগীটি আরোগ্যের দিকে গিয়ে আবার চলে যাবে সেই থার্ড স্টেজে, যেখানে কিন্তু মিজেল হয়েছিল। সেই সময়কার সিমটমকে এবার আপনি তো বুঝে গেছেন এর চিকিৎসা পদ্ধতিটা। ফলে আপনি ওই আগেকার সিমটম, আপনি যদি সাপোজ ওই সময় ইন্টারকারেন্ট রেমেডিটা সিলেক্ট করা, তো আপনি বুঝেই গেলেন যে এই সময় কি মেডিসিন মিজেলস এর উপরে আমার যে মেডিসিনটা সব থেকে ভালো অ্যাক্টিভ, বা সেই মেডিসিনটা দিলেই কিন্তু আসল ফুলটা ফুটে যাবে। এইখানে যদি আপনি মেডিসিনটা দিতে পারেন, দেখবেন এই রোগীটি অনেক অংশে কিওর হয়ে গেল, কিন্তু এ কিন্তু সম্পূর্ণ কিওর হবে না। এর কিন্তু ওই যে বংশগত থেকে যে কনস্টিটিউশন নিয়ে এসছে, সেই কনস্টিটিউশন কন্ডিশনটা কিন্তু থেকে যাবে। রোগীটি কিন্তু আপাত দৃষ্টিতে খুব সুন্দরভাবে আপনাকে বলবে যে না, আমি সম্পূর্ণ সেরে গেছি, কিন্তু আপনি বিজ্ঞ চিকিৎসক, আপনাকে মনে রাখতে হবে এর কিন্তু এবার কনস্টিটিউশন কন্ডিশনটা রয়েছে। যে কনস্টিটিউশন কন্ডিশনটা ওপরে যদি আমি দীর্ঘদিন ওই কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যদি না চালাই, তাহলে এই 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 রোগীর যদি বিয়ে হয়, তার যে বাচ্চা জন্মাবে, সে কিন্তু ওই কনস্টিটিউশন অনুযায়ী বাচ্চাটা জন্মাবে। ফলে তারও কিন্তু ওই রোগ ভোগ এই প্রসেসেই কিন্তু, এই রোগীটি সারলে কি হবে, কিন্তু ওই রোগীটির কিন্তু ওই কনস্টিটিউশন অনুযায়ী যে যে ডিজিজের ফরমেশন থাকবে, সাসেপ্টিবিলিটি থাকবে, সে কিন্তু ভুগতে থাকবে। ওই ওই শিশুকে যদি নিরোগ করতে হয়, অবশ্যই কিন্তু তখন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা এই রোগীটাকে সম্পূর্ণভাবে আরোগ্য করতে পারবো। কিন্তু খুব কম কমই এই 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 সুযোগ আমাদের আসবে। কিন্তু কম আসবে বলে আমাদের যে জানতে হবে না তা নয়, আমরা সঠিকভাবে জানবো। এইভাবে যদি আমরা আসি, তাহলে এই ইন্টারকারেন্ট রেমেডিগুলো আমরা ধীরে ধীরে কিওর করতে পারবো। এবার দ্বিতীয় আরেক ক্ষেত্রে এটা হতে পারে, যেমন আমরা কিন্তু যত ভালো ভালো রাইটারের আছে, মেটেরিয়া মেডিকা আছে, সেইখানে কিন্তু একটা কথা আমরা পাই, কোনো ওষুধ যখন কাজ করবে না আপনি তখন নাক্স দিন, কোনো ওষুধ যখন কাজ করবে না কেউ বলেছে আপনি কিন্তু সালফার দিন। অ্যাকচুয়ালি এর রহস্যটা কিন্তু আলাদা। এটা একটা প্রাইমারি হিসেবে বলা হয়েছে, কারণ এই যে গঠনতন্ত্রটা, এই যে ক্রিয়েশনটা, একটা রোগের কি করে সৃষ্টি হচ্ছে, কি করে স্টেপগুলো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সত্যি সাধারণ চিকিৎসকের পক্ষে কিন্তু প্রথাগত যদি এই পদ্ধতি তা সে যদি না শিখে আসে, ভেরি ডিফিকাল্ট। সেটা কিন্তু ওই যে বিজ্ঞ যে মনীষীগণ লিখেছে, তারা রিয়ালাইজ করেছে। ফলে তারা দেখেছে অনেক ক্ষেত্রে সালফার অথবা নাক্স অথবা সিফিলিনাম অথবা টিউবারকুলিনাম অথবা মাক্সল কিন্তু ভালো কাজ করে। এই জন্য এরা এই কতগুলো মানে ডাটাবেস দিয়ে গেছে। এই ডেটাবেসে অনেক ক্ষেত্রে আপনি সফল হবেন, কিন্তু সঠিকভাবে যদি আপনি জানেন, তাহলে কিন্তু এবার আপনার ক্লিয়ার হয়ে গেল অ্যাকচুয়ালি কেন সব মেডিসিন কাজ না করলে কেন সিফিয়া ভালো কাজ করে, বা কেন নাক্স কাজ করে। এই যে বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি মেডিসিনাল এফেক্ট খুব থাকে, অ্যালোপ্যাথিক মেডিসিনাল এফেক্ট খুব থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নাক্স যদি আপনি দেন, তাহলে ওই যে মেডিসিনাল এফেক্টগুলো অনেক অংশে আপনি অনেক ক্ষেত্রে কাটবেন, যদি গঠনতন্ত্রটা নাও জানেন। আর গঠনতন্ত্রটা আজ যতটুকু আইডিয়া হলেন, এরপরে নানা কোশ্চেনের মাধ্যমে যদি আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেই জেনে যাবেন আমি নাক্স দেবো না সালফার দেবো, না টিউবারকুলিনাম দেবো, না সিফিলিনাম দেবো, না সিফিয়া দেবো, না কার্বোভেজ দেবো। এটা কিন্তু আপনাকে জানতে হবে। আহ, এবার এবার আপনার ক্লিয়ার যে নাক্স কেন হলো, কেন সালফার হলো। সালফার হলো কেন, কখনো কখনো সকল রোগের উৎস হচ্ছে সোডা। এই সোডার ক্ষেত্রে যদি একটা স্যাচুরেট পয়েন্টে চলে যায়, তখন কিন্তু সোডা একটা ব্যারিয়ার তৈরি ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কিন্তু সোডা এই ব্যারিয়ারটা তৈরি করে। সেই ক্ষেত্রে যদি আমরা সালফারকে ইউজ করি, তাহলে কিন্তু মাঝে মাঝে খুব ভালো কাজ পাবো। আর আর একটা মেডিসিন আপনাকে খুব ভালো কাজে দেবে, সেটা হচ্ছে দীর্ঘদিন রোগ ভোগের পরে কোনো রুগী যদি মানে রোগ ভোগের পরে মানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে সেটা সেরেছে, সেই অর্থে সেটা সেই
কন্ডিশন যদি হয় কিন্তু রোগী কিন্তু দীর্ঘদিন আর সুস্থ হতে পারছে না, দুর্বল অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আর্সেনিক, কার্বোভেজ, ক্যালিকার্ভ কিন্তু ভীষণ ভীষণ ভালো কাজ করে। আহ, এই ক্ষেত্রে কাজ করে এটাই যে আপনি যদি তার গঠনতন্ত্রটা জেনে যান তাহলে দেখবেন কখন আপনাকে আর্সেনিক দিতে হবে, কখন আপনার কার্বোভেজ দিতে হবে, কখন আপনাকে ক্যালিকার্ভ দিতে হবে। এটা যদি জানেন তাহলে একবারেই আপনি এটাকে সারতে পারবেন বা ওই ব্যারিয়ারটা কাটতে পারবেন, নাহলে কিন্তু আপনাকে বারে বারে নানান মেডিসিনে যেতে হবে, আমাদের রুগী কিন্তু সাফারিংটা বেড়ে যাবে। এইরকম ভাবেই কিন্তু আমরা চলে যাব। সিফিয়াও ভীষণ ভাবে কাজ করবে। সিফিলিনাম যে ওষুধটাকে আমি ভীষণ ভাবে বলি যে এটা একটা নতুন মায়াজাম, সেই ক্ষেত্রে কিন্তু এই সিফিলিনামও কিন্তু আপনি দেখবেন যদি কখনো কখনো সোরা সাইকোটিক কোনো পেশেন্টের কোনো মায়াজমেটিক ক্রিয়েশন হয়, সেই সাইকোটিকের সঙ্গে যদি সিফিলিটিক আপার লেভেলে বন্ডিং থাকে এবং সেই বন্ডিংটা যদি 50-50 থাকে, মানে হ্যানিম্যান ক্রনিক রোগ অর্গাননে বলে গেছে ভালো করেই আমরা জানি যে কখন রোগ আমাদের শরীরে প্রবেশ করে। আমরা যদি কোনো ডিসিমিলার ডিজিজ আমাদের শরীরে থাকে, আরেকটা ডিসিমিলার ডিজিজ যদি শরীরে আক্রমণ করে স্ট্রঙ্গার, তখন যে উইকারটা সাপ্রেস হয়ে যায়, স্ট্রঙ্গারটা তখন আমাদের শরীরে তার অ্যাক্টিভিটি চালায়। কতদিন চালাবে? যতদিন সে সক্ষম থাকবে। সে যখন সরে যাবে তখন আবার উইকার। সাপোজ সাইকোটিক হয়তো 40 ইন্টেন্সিটিতে আমাদের শরীরে ছিল, সেই সময় সিফিলিটিক হয়তো 70 ইন্টেন্সিটিতে আমাদের শরীরে অ্যাটাক করলো। সাসেপ্টিবিলিটি থাকার জন্যই কিন্তু এই অ্যাটাকটা সম্ভব। সেই ক্ষেত্রে কি হবে, এই এই সিফিলিটিক কিন্তু দীর্ঘদিন আমাদের শরীরে সে তার অ্যাক্টিভিটি চালাবে। যখন এটা কমজোরি হয়ে যাবে, সে যেভাবেই হোক মেডিসিনের সাহায্য হোক, তখন কিন্তু এই সাইকোটিক মাইজমটা আবার তার নিজের রূপ প্রকাশ করে আবার শরীরকে আক্রমণ করবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, সাপোজ এই সিফিলিটিক কন্ডিশনটা, এই সরি সাইকোটিক কন্ডিশনটা 48% আছে, সিফিলিটিক কন্ডিশনটা সাপোজ 50, একটা প্যারামিটার দিলাম 50, তাহলে সিফিলিটিক কন্ডিশনটা উইকার, এই সাইকোটিক কন্ডিশনটা উইকার, সিফিলিটিকটা স্ট্রঙ্গার, ফলে শরীরে কিন্তু ঢুকে যাবে। কিন্তু এর যে পার্সেন্টেজ এই উইকে, এরা কিন্তু খুব খুব মিনিমাম, মাত্র 2 পয়েন্ট হওয়ার ফলে কি হবে, আহ, মাঝে মাঝে যখন ওই সিফিলিটিক কন্ডিশনটা একটু স্ট্রঙ্গার হয়ে যাবে, 50 হয়ে যাবে, লেভেল হয়ে যাবে, তখন কিন্তু মাঝে মাঝে সিফিলিটিক সিমটম গুলো প্রডিউস হবে, মাঝে মাঝে সাইকোটিক সিমটম গুলো প্রডিউস হবে, মানে যে ওই লেভেলে স্ট্রঙ্গার থাকবে। এই জন্যই কিন্তু কোনো কোনো রোগীর ক্ষেত্রে আমরা দেখব যে যেটা আমরা বলি পর্যায়ক্রমে রোগগুলো ক্রিয়েট হয়। এই পর্যায়ক্রমে রোগের ক্রিয়েশনটা কিন্তু এই ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করবে, সবসময় মনে রাখবেন। কেন এই সাইকোটিক রোগে দেখা গেল এই রোগটি কিছুদিন কমতে না কমতে আবার সিফিলিটিক, আবার সাইকোটিক, তখনই মনে রাখবেন এরা যেভাবে গঠন করেছে, মানে কমপ্লেক্সিটি তৈরি করেছে, তার ইন্টেন্সিটিটা কিন্তু ওই 49-50, 48-50 এই ধরনের একটা। ফলে যার স্ট্রেংথ এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্য যার স্ট্রেংথ যখন বেশি পাবে, সে কিন্তু তার রোগ ভোগটা চালাবে। এই পর্যায়ক্রমে রোগের ক্ষেত্রেও কিন্তু এখানে কিন্তু একটা এই কন্ডিশনটা কিন্তু সব থেকে আমরা বেশি দেখতে পাবো সিফিলিনাম মেডিসিনে। যদি সিফিলিনাম মেডিসিনটা ভালো করে আমরা পড়ি, দেখব কিভাবে সাইকোটিক আর সিফিলিটিক কন্ডিশনটা অল্টার করছে। তো এই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কিন্তু সিফিলিনাম ইন্টারকারেন্ট হিসেবে ভীষণভাবে কাজ করবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ইন্টারকারেন্ট মেডিসিন গুলো আমরা মোটামুটি জানলাম যে কি করে ইন্টারকারেন্ট মেডিসিন কাকে বলে এবং ইন্টারকারেন্ট মেডিসিনের ক্ষেত্রগুলো কিভাবে তৈরি হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এই ইন্টারকারেন্ট মেডিসিনটা আমরা কোন পোটেন্সিতে দেব। এটা কিন্তু ভীষণ ভাইটাল। আমরা দেখা গেল ইন্টারকারেন্ট মেডিসিনটা আমরা সিলেক্ট করলাম, সঠিক সিলেক্ট করলাম, কিন্তু পোটেন্সি যদি আমাদের সঠিক না হয়, তাহলে কিন্তু এই ইন্টারকারেন্ট কিন্তু সঠিকভাবে কাজ করবে না। শুধু ইন্টারকারেন্টের ব্যাপারে নয়, কোনো মেডিসিনেই কিন্তু সঠিকভাবে কাজ করবে না যদি আমরা পোটেন্সি সিলেক্ট না করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা কি করে
এই পোটেন্সিটা সিলেক্ট করব। যদি আমরা দেখি যে এই ইন্টারকারেন্ট কন্ডিশনটা আমাদের অ্যাকুট কেসে এই ইন্টারকারেন্ট কন্ডিশনটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এই ইন্টারকারেন্ট কন্ডিশনটা অ্যাকুট কেসে কি করে ক্রিয়েট হয়? এতক্ষণ যেটা আমরা জানলাম সেটা আমরা ক্রনিক ক্ষেত্রে জেনেছি। এবার এই অ্যাকুট ক্ষেত্রে এই ইন্টারকারেন্ট কন্ডিশনটা খুব কম তৈরি হবে। ওইটা যেমন 80-90% ক্ষেত্রে ইন্টারকারেন্ট গঠন হতে পারে, এখানে কিন্তু 5-10% কিন্তু মাঝে মাঝে, খুব মাঝে মাঝে আমরা দেখব। সেই ক্ষেত্রটাও কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন হতে পারে। যদি আমরা সাপোজ আমাদের কারো ফিভার হয়েছে, ফর এক্সাম্পল ফিভার হয়েছে, কিন্তু সে যদি দীর্ঘদিন ধরে কোনো সাপ্লিমেন্টারি কোনো মেডিসিন নেয়, তার সেই ক্ষেত্রে কিন্তু এই যে জ্বর ফিভারের যে সিমটমগুলো প্রডিউস হবে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সিউডো। কি করে বুঝবো এই সিউডোটা? যখন আমরা দেখা গেল যে বেলেডোনা ফিভারের পারফেক্ট আমাদের একটা কন্ডিশন, আমাদের মনে হচ্ছে যে এটা 40% বা 50% আমি যা পেয়েছি তাতে কিন্তু আমাদের বেলেডোনার সাথে মিল হয়ে গেছে, কিন্তু আমি বেলেডোনা দিলে কাজ করছে না। সেই সময় কিন্তু আমাদের নজর রাখতে হবে এ কোনো সাপ্লিমেন্ট নেয় কিনা। যদি কোনো সাপ্লিমেন্ট নিয়ে থাকে, আপনি যদি সেটা জেনে থাকেন, সেই সাপ্লিমেন্টটা যদি আপনি ওই সময়ের জন্য বন্ধ করেন, আহ, তাহলে কিন্তু আপনি দেখবেন এই বেলেডোনাটা কিন্তু অ্যাকচুয়ালি রাস্টক্স বা ক্যালকেরিয়া। আপনি কিন্তু সেই কেন এইটা হলো, এই বেলেডোনাটা যে সিমটম গুলো পেয়েছেন ওইগুলো কিন্তু প্রাইমারি একদম অ্যাকুটের প্রাইমারি লেভেলের বেলেডোনা অবধি ও প্রডিউস করতে পেরেছে। ও কিন্তু রাস্টক্স বা ক্যালকেরিয়ায় কিন্তু ওটা যেতে পারেনি, যেটা অ্যাকচুয়াল যদি ওই ব্যারিয়ারটা না থাকতো। ফর এক্সাম্পল, কেউ যদি স্লিপিং পিল খায়, রোজ তার খেতে হয়, সেই স্লিপিং পিল কিন্তু এই বেরিয়ার কখনো কখনো তৈরি হতে পারে। অথবা কেউ যদি থাইরয়েডের ওষুধ খায়, কেউ যদি সুগারের ওষুধ খায়, কেউ যদি অন্য কোনো সাপ্লিমেন্টারি যেমন ক্যালসিয়াম টাইপের কোনো খায়, একটা মিথ আছে যে ক্যালসিয়াম হাড়কে ভালো শক্ত করে, নাথিং, অ্যাকচুয়ালি কিছুই করে না। উল্টে কি করে, এই ব্যারিয়ার গুলো তৈরি করে সঠিকভাবে সিমটমটা প্রডিউস করতে বাধা দেয়। তাহলে যদি আপনি জেনে যান, সেই সময় যদি আপনি ওই সাপ্লিমেন্টটা ওই সময়ের জন্য স্টপ করে দেন, দেখবেন আপনার এই মেডিসিন কিন্তু আর বেলেডোনায় থাকবে না। মেবি একটা পরবর্তী একটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রক বা ক্যালকেরিয়া একটা কিন্তু ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকবে। সেই ক্ষেত্রে আপনি মেডিসিন দিলেই কিন্তু এই অ্যাকিউট ক্ষেত্রের কন্ডিশন গুলো থেকে আমরা সঠিকভাবে মুক্তি পাবো। এবার প্রশ্ন হচ্ছে, এই এই ক্ষেত্রে আমরা পোটেন্সিটা কি করে সিলেক্ট করব? এই অ্যাকুট ক্ষেত্রে যখন আসবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পোটেন্সিটা কিন্তু মোটামুটি আমরা লোয়ার লেভেলে যেভাবে জিরো পোটেন্সিতে হোক, যেভাবে ইউজ করেন, তারা কিন্তু একটু লোয়ার লেভেলে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন ভালো কাজ করবে। আচ্ছা, কেন কাজ করবে? এটা কিন্তু আমি একটা ক্লাস নিয়েছিলাম, হাউ টু সিলেক্ট পোটেন্সি, সেখানে আমি কিন্তু দীর্ঘ একটা আলোচনা করেছি। আহ, সেখান থেকে আপনারা ওইটা থেকে একটু জেনে নিতে পারেন। আহ, আর যদি আমরা এটা ক্রনিক ক্ষেত্রে যদি এই এই সিলেকশন গুলো আমরা দেখি, এই যে ইন্টারকারেন্ট যে আমি কোন পোটেন্সি দেব, সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু একটু আমরা আমরা যেভাবে হায়ার পোটেন্সি আমরা ভাবি, সেইভাবে আমরা কিন্তু হায়ার পোটেন্সি যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে রেজাল্ট পাবো। কিভাবে? এটা এটা তো একটা একটা প্রমাণ করতে হবে যে এটা আমি যে কথাটা বললাম এটা সঠিক। এটা আপনারা যখন ইউজ করবেন, ইউজ করে নিজেরা দেখবেন, নিজেরাই তখন একটা সিদ্ধান্তে আসবেন যে এটার সত্যতা কতটুকু। এটা মুখে বলে কিন্তু বোঝানো যাবে না যে এটা কতটা পারফেক্ট। প্রশ্ন হচ্ছে, একটুখানি আমি হালকা করে এখানে বলে দিই কেন আমরা ক্রনিক ক্ষেত্রে হাই পোটেন্সির দিকে যাব আর অ্যাকুটের ক্ষেত্রে লো পোটেন্সির দিকে যাব। মনে রাখতে হবে, ক্রনিক ক্ষেত্রে যে ইন্টারকারেন্ট গুলো তৈরি হয়েছে সেটা কিন্তু একটা ক্রনিক কন্ডিশনের উপরে বেস করে কিন্তু এই ইন্টারকারেন্ট গুলো তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা দীর্ঘদিনের
প্রয়াসের ফলে কিন্তু এই ক্রনিক ইন্টারকারেন্ট কন্ডিশনগুলো কিন্তু আমরা দেখতে পাবো। ফলে দীর্ঘদিন ধরে মনে রাখতে হবে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মতো দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যারিয়ার তৈরি হয়, দীর্ঘদিন ধরে যদি কোনো রোগ তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হায়ার পোটেন্সিতে আমরা ইউজ করব। এটা ফর্মুলা, এটা হ্যানিম্যানিয়ানস রুল। এবার এটাকে আপনাকে পারফেক্ট করতে হবে আপনাকে নিজে অ্যাপ্লিকেশন করে। আর অ্যাকুট ক্ষেত্রে খুব অল্প সময়ের জন্য কিন্তু ওই ব্যারিয়ারটা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে যদি আপনি লোয়ার পোটেন্সি আপনি ইউজ করেন এই ইন্টারকারেন্টে, তাহলে কিন্তু সাধারণত ভালো কাজ করা আমরা পাবো। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে এই গঠনতন্ত্রটা আমরা জানলাম, এর আহ, কখন কখনো আমরা দেখব যে এই ইন্টারকারেন্ট রেমেডি সিলেক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রবলেম আসবে যে আহ, কি করে এ তো নানান রকম হতে পারে। যেমন টিউবারকুলার, যদি কোনো ইন্টারকারেন্ট, কি করে আমরা বুঝবো যে ওটা টিউবারকুলার ইন্টারকারেন্ট হবে, কি করে বুঝবো আমরা ওটা সোরিক ইন্টারকারেন্ট হবে, কি করে আমরা বুঝবো যে ওটা সিফিলিটিক ইন্টারকারেন্ট হবে। এটা কিন্তু একটা কঠিন একটা ব্যাপার। এবার আমরা আসবো এই এই আলোচনায় যে এটা আমরা কি করে বুঝবো যে কোন ধরনের ইন্টারকারেন্ট লাগবে। সাধারণত আমরা এইটুকুনি বুঝলাম যে যদি ভ্যাকসিনের জন্য এই ইন্টারকারেন্ট প্রয়োজন হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভ্যাকসিনের নাম হয়তো দিলে ভালো পাবো। অথবা টাইফয়েডের ক্ষেত্রে যদি আমরা টাইফয়েড নাম দিলে কিন্তু ভালো কাজ করবো। মিজেলসও সেই ক্ষেত্রে সেইভাবেই আমরা পাবো। অথবা কারো হয়তো ছোটবেলায় কুকুরে কামড়েছিল, সেই কুকুরে কামড়াবার পর থেকেই কিন্তু তার যে ইঞ্জেকশন 21টা ইঞ্জেকশন ছিল আবার 14টা ইঞ্জেকশন ছিল, এখন সেটা কমে হয়তো 6টা 7টা এসছে। যে সেই ইঞ্জেকশন নেবার ফলেই কিন্তু তার সমস্ত যে ডিজিজগুলো, আর্টিফিশিয়াল ডিজিজগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা আহ, উম, যে আমরা এই জলাতঙ্ক ভ্যাকসিনের যে ভ্যাকসিন দেওয়া হয়েছে বা যে ব্যারিয়ার তৈরি করেছে, সেই ব্যারিয়ারের উপরে কিন্তু আমরা যদি মেডিসিন দিই, তাহলে কিন্তু ইন্টারকারেন্ট হিসেবে ভালো কাজ করবে। এগুলো একটু জানা যায়, এগুলো একটু সহজ হলো যে ভ্যাকসিনিনাম ভ্যাকসিনের হলে ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জার হলে ইনফ্লুয়েঞ্জানিনাম টিউবারকুলিনাম, এইভাবে আমরা জানতে পারি। কিন্তু কঠিন ক্ষেত্র কোনটা? কঠিন ক্ষেত্র হলো যে মায়াজমেটিক ইন্টারকারেন্ট ব্যবহারটা সব থেকে কঠিন ব্যাপার। তো সেইটা আমরা কি করে জানবো যে কখন আমাদের এই আমাদের কখন সালফার ইউজ করতে হবে, কখন টিউবারকুলিনাম ইউজ করতে হবে, কখন থুজা ইউজ করতে হবে। যদি আমরা কখনো এরকম আমরা কন্ডিশন পাই যে সঠিক মেডিসিন কাজ করছে না, সেই মেডিসিনের যে কন্ডিশন নিয়ে রোগী আমাদের কাছে এসেছে তার পাস্ট বলছে 2-3 বছরের পাস্ট যদি আমরা তার গঠনতন্ত্রটা নিই, যে সেই সময় তার যে মানসিক অবস্থা, আগে নেব মানসিক অবস্থা, তারপরে তার নেব অন্যান্য গঠনতন্ত্রগুলো, আহ, সেই সমস্ত যদি একটা টোটালিটি আমরা দেখি, পর্যালোচনা করি, তখন দেখব যে ওই কন্ডিশনটা যদি সোরার সাথে হুবহু মিল থাকে, তাহলে মনে রাখতে হবে এই ইন্টারকারেন্টটা কিন্তু সোরিক ইন্টারকারেন্ট হবে। আর যদি কখনো আহ, দেখি যে এই যে রোগীটা যে কন্ডিশন নিয়ে এসছে, তার বিগত 6 মাস, 1 বছর, 2 বছরে বা 3-4 বছরের যে কন্ডিশন গুলো ছিল সেটা সাইকোটিক, তাহলে কিন্তু এর সাইকোটিক ইন্টারকারেন্ট লাগবে। একইভাবে সিফিলিটিক, টিউবারকুলিনাম, অথবা আমাদের ক্যান্সারের জন্য যদি আমরা ইন্টারকারেন্ট ইউজ করি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে সফল হব। এটা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখতে হবে যে তার পাস্ট বলতে কিন্তু ছোটবেলা থেকে নয়, পাস্ট বলতে আমি দেখব লাস্ট ম্যাক্সিমাম 5 ইয়ার্স এর মধ্যেই আমরা থাকার চেষ্টা করব। কারণ এবার প্রশ্ন হচ্ছে কেন আমরা 5 ইয়ার্স এর মধ্যে থাকার চেষ্টা করব। অ্যাকচুয়ালি দেখা গেল কমপ্লেক্স তার ম্যাজমেটিক কন্ডিশন তার বাবা মায়ের শরীরেই কমপ্লেক্স অবস্থায় ছিল, সেই গঠনতন্ত্রটা যখন মাল্টি কমপ্লেক্স হিসেবে পেশেন্টের শরীরে বর্তমান হয়েছে, তখন কিন্তু তার ছোটবেলায় একটা মেডিসিন, তার উপরে
আরো কমপ্লেক্সিটি হয়ে যৌবনে আরেকটা মেডিসিন, তারপরে মধ্য বয়সে একটা মেডিসিন, তারপর 60 বছরে একটা মেডিসিন। এই যে 4-5টা মেডিসিন সিলেক্ট হয়ে ছোটবেলাটা কিন্তু সাপ্রেস হয়ে বসে আছে। ফলে ছোটবেলার উপরে সিলেক্ট করলে কিন্তু এটা পাওয়া যাবে না। মোটামুটি কমপ্লেক্স কন্ডিশনের রোগীর ক্ষেত্রে এই কখনো দেখবেন 6 মাসেও মিলে গেছে, ম্যাক্সিমাম আপনি 5 বছর ধরে রাখবেন। যদি 6 মাসের মধ্যে পেয়ে যান তো খুবই ভালো, নাহলে কিছুটা পেছনে গিয়ে আহ, যেটা সাপোর্ট করবে আপনাকে আহ, সেই ক্ষেত্রে আহ, আপনি সেই ম্যাজমেটিক ব্যারিয়ারের উপরে যদি আপনি ইন্টারকারেন্ট ইউজ করেন, তাহলে সুন্দরভাবে কিন্তু ওই ব্যারিয়ারটা সরে গিয়ে আপনাকে মেডিসিন পূর্ণাঙ্গভাবে সিমটম ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো প্রকাশ করবে। এবার প্রশ্ন হচ্ছে, সকল ক্ষেত্রেই কি তাহলে শরিক দেখলে সালফার দেব, টিউবার সাইকোটিক দেখলে কি আমরা থুজা বা মেডোনিয়াম দেব, বা সিফিলিনাম বা মার্কসল দেব? না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা জেনে রাখতে হবে যে এই মেডিসিনগুলো আমরা ইউজ করব, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাবো। কিন্তু কখনো কখনো এই মেডিসিনগুলো কিন্তু দিলেও কিন্তু পাবো না। তার তখন বুঝতে হবে যে এই ইন্টারকারেন্টটা ওই গ্রুপেরই অন্য কোনো মেডিসিন ওখানে স্ট্রং ভাবে ব্যারিয়ার তৈরি করেছে। এটা কিন্তু সাপোজ টিউবারকুলিনাম দিলাম, টিউবারকুলার যে ইন্টারকারেন্ট আমি দেখেছিলাম যে টিউবারকুলার পেশেন্টের মধ্যে লাস্ট 5 বছর ধরে প্রমিনেন্ট ছিল, সেই ক্ষেত্রে কিন্তু টিউবারকুলামে যাচ্ছে না। তখন বুঝতে হবে যে এবার আমাকে দেখতে হবে অ্যাকিউট ফেসে লাস্ট 6 মাসের মধ্যে দেখব যে এই টিউবারকুলিনামের এই টিউবারকুলার মেডিসিনের মধ্যে কোন মেডিসিনের সিমটমটা ওই সময় তার মধ্যে প্রমিনেন্ট আছে। বুঝতেই পারছেন কতটা কতটা বিজ্ঞতা লাগবে, কতটা তীক্ষ্ণ দৃষ্টি লাগবে, তাহলে কিন্তু এই থেকে আমরা সফল হতে পারবো। সেই সময় দেখলাম হয়তো ফসফরাস ওই সময় ইন্ডিকেট করছে, ফসফরাসের যে গঠনগত লক্ষণগুলো, ক্যারেক্টারিস্টিক লক্ষণগুলো, সেই সময় আমি 2-1টা ওখানে পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মনে রাখবেন যে ওই সময় এই ইন্টারকারেন্ট টিউবারকুলিন নয়, ফসফরাস। আপনি যদি ওই সময় ফসফরাস সঠিক মাত্রায় দিতে পারেন, দেখবেন আপনার পথটা ওপেন হয়ে গেছে, নতুন সিমটম প্রডিউস করেছে। এবং নতুন সিমটম ক্যারেক্টারিস্টিক সিমটম পেলে আমাদের আর কোনো চিন্তার কারণই থাকে না। আমরা কিন্তু ওই সময় ওই সিমটম যদি আমরা অনুযায়ী মেডিসিন দিই, দেখবো রোগীটি আরোগ্যের দিকে যেতে শুরু করেছে। এই ক্ষেত্রে একটি কথা আমি বারে বারে বলবো, ক্যারেক্টারিস্টিক সিমটম ছাড়া কেউ কখনো কোনো মেডিসিন অন্তত ক্রনিক ক্ষেত্রে দেবার চেষ্টা করবেন না, বৃথা চেষ্টা। রোগীটা সারবে না, হয়তো কখনো কখনো ঝড়ে বক মরে যেতে পারে। এতে আমাদের মতো এই হোমিওপ্যাথি ডাক্তারদের আনন্দের কোনো কারণ নেই। এই হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা, সারা পৃথিবীর মধ্যে একমাত্র চিকিৎসা যেখানে রোগীকে সম্পূর্ণভাবে সারার ক্ষমতা ভগবান মুষ্টিমেয় কিছু মানুষকে দিয়েছেন। সেই মুষ্টিমেয় মানুষের মধ্যে আমরা হোমিওপ্যাথিকটা। তো আমরা কতটা ভাগ্যবান, কতটা পুণ্যবান, কতটা ভালো কাজ করে এসেছি আগের জন্মে, যে এই দায়িত্বটা ভগবান আমাদের দিয়েছে। এইটা যেন কেউ নষ্ট না করি। স্পেসিফিক মেডিসিন দিয়ে ক্রনিক ক্ষেত্রে ভালো করার চেষ্টা করলাম, এটা কিন্তু বৃথা চেষ্টা। সারবে না কেন? নিশ্চয়ই এটা পলিকিস্ট মেডিসিন, কখনো কখনো সঠিক মেডিসিনটাই লেগে যাবে, সেরে যাবে, এতে আনন্দের কোনো ব্যাপার নেই। সবসময় আমাদের একটাই লক্ষ্য থাকবে, সবসময় ক্রনিক ক্ষেত্রে মেডিসিন দেব তার ক্যারেক্টারিস্টিক সিমটমের ওপর। তাহলে মনে রাখতে হবে ক্যারেক্টারিস্টিক সিমটম কোনটা? ক্যারেক্টারিস্টিক সিমটম হচ্ছে সেই সিমটমটা যেটা ছাড়া রোগীকে ভাবা যাবে না। একটা এক্সাম্পল আমি এই ক্ষেত্রে দিয়ে রাখি, যারা নতুন ক্লাসে ঢুকেছেন তাদের ক্ষেত্রে। সাপোজ সল্ট ডিজায়ার, এটা একটা খুব সাধারণ লক্ষণ হতে পারে, কিন্তু এইটা কিন্তু কখনো কখনো এমন ক্যারেক্টারিস্টিক সিমটম হয়ে যাবে যে এর উপরে ডিপেন্ড করে এই মেডিসিনটা সিলেক্ট হবে। তাহলে এটা কখন ক্যারেক্টারিস্টিক সিমটম হবে? দেখা গেল রোগী 8 বছর বয়স থেকে সল্ট এত পরিমাণে খায় ভাতের নিচে লুকিয়ে রাখে, এবং বর্তমান তার বয়স 45 বছর, সেই ক্ষেত্রেও কিন্তু এত ক্রনিক রোগে ভুগেও কিন্তু তার এই সল্ট ডিজায়ারটা যায়নি। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক সিমটম। এই এই সিমটম ছাড়া রোগীকে ভাবাই যাবে না। রোগীর অঙ্গাঙ্গিক ভাবে এই সিমটমটা রোগীকে জড়িয়ে আছে। এই ধরনের সিমটম
যখন আপনারা পাবেন তখন কিন্তু আপনার যে মেডিসিনটা সিলেক্ট হবে অবশ্যই ফালক্রাম হচ্ছে এই সল্ট ডিজায়ার। এই ক্ষেত্রে কিন্তু দেখবেন আহ, আহ, আমরা মেন্টাল সিমটমে সবসময় গুরুত্ব দিই, সেরকম কিন্তু কোনো ঘটনা নাই। যে সিমটমটা তাকে ক্যারেক্টারিস্টিক ভাবে বেঁধে রাখবে, তো এই সেটা ছাড়া তার ভাববে না, সেটা মেন্টাল হোক, ফিজিক্যাল হোক, তার ইমোশনাল হোক, তার স্পিরিচুয়াল লেভেলে হোক, যে সিমটমই থাকুক না কেন, সেই সিমটমের উপর কিন্তু আমরা মেডিসিনটা সিলেক্ট করবই। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন এছাড়া আপনার কিন্তু হবে না। এই ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো যদি না পান তাহলে মেডিসিন সিলেক্টে যাবেন না। ক্রনিক ক্ষেত্রে ট্রাই করবেন কি করে এই ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো জানা যায়, সে বিষয়ে আরো পড়াশোনা করার, আরো জানার, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই ক্রনিক রোগগুলো কিন্তু দেখব, খুব সহজেই কিন্তু আমরা সারতে পারি। যাই হোক, খুব একটা বিশাল সমুদ্রের আহ, মানে সমুদ্রও ভরবে না এইরকম একটা সাবজেক্ট নিয়ে আমি খুব অল্প সময়ে আমি আলোচনা করলাম। ফলে এই ক্ষেত্রে অনেক লুফল কিন্তু থাকতেই পারে। সেইগুলো আপনারা চেষ্টা করবেন যে যে জায়গায় বোঝেননি, যতটা যত ধরনের কোশ্চেন আছে সেগুলো করে সেগুলো জেনে নেবার। থ্যাংক ইউ। ধন্যবাদ স্বপ্নীল মন্ডল স্যারকে। স্যার অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করলেন আজকের বিষয়টি। আজকে ক্লাসের উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করুন। প্রথম হ্যান্ড রেজ করেছেন সুশীল ঘোষ স্যার। স্যার আপনি প্রশ্ন করুন। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি খুব সুন্দর আলোচনা করেছেন এবং আমার মনে একটা প্রশ্ন জেগেছে এবং আমি সেই সিচুয়েশনটা ফেস করছি, সেই প্রশ্নটা করছি। একটু ছোট্ট করে বলি। সাপোজ ধরুন একটি পেশেন্ট, তার বুকের যন্ত্রণা হচ্ছে, তার কনস্টিটিউশনাল অনুযায়ী সে লাইকর পেশেন্ট, সাপোজ ধরুন। এবার ধরুন এই ভ্যাকসিন লাইকোর পেশেন্ট এবং হয়তো দেখা যাচ্ছে সে লাইকোর তাকে হয়তো 200 পাওয়ারে দিয়ে সে মোটামুটি ভালো আছে। এই সময় এই করোনার সিচুয়েশনে সে হয়তো ভ্যাকসিনের 2 কি 3টে ডোজ নিয়েছে। এবার নেবার পর সে একটা সমস্যার ফিল করলো, কি না তার প্রচন্ড হাঁচি, সর্দি, মানে নাক দিয়ে জল ছড়া, নাক বুজে যাওয়া, এই কন্ডিশন সে আগে ফেস করতো না, ভ্যাকসিন নেবার 2-3 মাস পর থেকে সে ফেস করছে। সেই পেশেন্টটা ধরুন সাপোজ তার একটা মেডিসিন এলো, আমি ধরছি সালফার এলো, তার ওই সিমটমসটা যে ব্যারিয়ারটা তৈরি করেছে ভ্যাকসিনেশন, তার এফেক্ট অনুযায়ী একটা সালফার মেডিসিন এলো। কিন্তু যখনই সে হাসি কাশিতে বা ওই ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশনে জন্য যে লক্ষণগুলো প্রডিউস করছে, সেই সময় কিন্তু তার আর হার্টের কোনো সমস্যা নেই বা হার্টের যন্ত্রণা নেই, সে অনুভব করছে না, কিন্তু সে এইগুলো ফেস করছে। ধরুন তাকে অ্যাকর্ডিং টু সিমটম ধরে তাকে ব্যাড এফেক্ট অফ মেডিসিন একটা আমি সালফার দিলাম। সালফার দেওয়ার পর সে ইমপ্রুভ করছে। ইমপ্রুভ করতে করতে দেখা গেল যে তার আর সেই ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশনের জন্য যে সমস্যাগুলি এসেছিল সেগুলো প্রায় নেই বললেই চলে, কিন্তু তার আবার সেই হার্টের পেন আবার ফিরে এসেছে। এই ক্ষেত্রে কি বুঝবো যে ওই যে ভ্যাকসিনেশনের পরে যে ব্যারিয়ারটা তৈরি হয়েছিল সেটা রিমুভ হয়েছে বলেই আবার কনস্টিটিউশনাল সিমটমস গুলো ফিরে এসেছে, বা আবার তাকে তার কনস্টিটিউশনাল মেডিসিন লাইকো দেওয়ার প্রয়োজন, বা নাকি আবার সালফার আরেকটু হাই ডোজে গিয়ে দেয়া প্রয়োজন? এই সম্বন্ধে যদি একটু বলেন। খুব মানে আমি এরকম একটা কন্ডিশন ফেস করেছি রোগীর, সেই জন্যই আমি প্রশ্নটা তুললাম। ভীষণ ভালো প্রশ্ন। আমি বোঝাতে পেরেছি স্যার আপনাকে? একদম একদম ভীষণ ভালো প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, হার্টের যে কন্ডিশনটা ছিল যখনই ভ্যাকসিনেশন হলো, এই ভ্যাকসিনেশন ডিসিমিলার স্ট্রঙ্গার হবার ফলে হার্টের রোগটা সাপ্রেস হয়ে তার মেটাসিস ঘটিয়ে ফেলেছে। বডি অন্য কোথাও তার দুর্বলতম স্থানে মেটাসিস ঘটিয়ে ফেলেছে, অলরেডি ফেলেছে, পার্সেন্টেজ খুব মিনিমাম একটা পার্সেন্টেজে ঘটিয়ে ফেলেছে, মানে হার্টের আর কন্ডিশন কিন্তু নেই। ফলে এই ভ্যাকসিনেশনের যে ব্যাড এফেক্ট, তার ফলে যে হে ফিভার টাইপের কোনো একটা কন্ডিশন এখানে তৈরি হয়েছে। আপনার যে সিলেকশনটা, আপনি যে সালফার করেছেন, এই সিলেকশনটা 100% সঠিক হওয়ার ফলে আপনার এই ভ্যাকসিনেশনের যে
কুফল এবং এই ভ্যাকসিনেশনটাই কিন্তু অ্যান্টিডোট হয়ে গেছে। টোটাল ভ্যাকসিনেশনটা অ্যান্টিডোট হয়ে গেছে, টোটালটা। এই টোটালটা যদি এই ব্যারিয়ারটা টোটাল অ্যান্টিডোট না হতো, ওই হার্টের রোগটা কিন্তু কখনোই ফিরে আসতো না। এটা একটা পারফেক্ট ওয়ে অফ ট্রিটমেন্ট, একদম 100% পারফেক্ট ওয়েতে আপনি গেছেন। এই ক্ষেত্রে আপনাকে আপনাকে একটু ওয়েট করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যেমন লাইকোপোডিয়াম এমন একটা মেডিসিন, দীর্ঘদিন কিন্তু ক্রনিক রোগের উপরে কাজ করার এর ক্ষমতা থাকে। যদিও এই দীর্ঘদিন কথাটা বললাম, এখানেও একটা আলোচনা আমি পরবর্তী ক্লাসে করব, কেন মেডিসিনগুলো কেউ অল্প সময় কাজ করে, কেউ দীর্ঘ সময় কাজ করে। তো এই লাইকোপোডিয়াম যাতে দীর্ঘ সময় কাজ করে, ফলে আমার মনে হয় ওই যে লাইকোপোডিয়াম আপনি কত দিয়েছেন, 200 মেবি, সেই লাইকোপোডিয়াম কিন্তু বাদবাকি কাজটা নিজেই করে নেবে। যদি না করে আপনি 15 ডেজ ওয়েট করবেন, মিনিমাম 15 ডেজ ওয়েট করবেন। যদি না করে আপনি যে পোটেন্সিটা দিয়েছিলেন ওটাকেই, আগে 10 ঝাঁকি দিয়েছিলেন, এবার 20 ঝাঁকি দিয়ে একটা রিপিট ডোজ, যদি 200 দিয়ে থাকেন 200, আর জিরোতে যদি 0.8 দিয়ে থাকেন তো ওই বা 0.9 আপনি আবার ইউজ করতে পারেন। দেখবেন সুন্দরভাবে এই রোগীটি কিন্তু কিউরের দিকে অগ্রসর হবে। থ্যাংক ইউ। কোনো অসুবিধা থ্যাংক থাকলে ইউ স্যার। বলবেন। ধন্যবাদ। হ্যাঁ স্যার, আমি ওই 200ই দিয়েছিলাম, তাতে ভালো হুম, ছিল এবং উম, ভালো ছিল, কিন্তু আবার তার সেই পূর্বের সিমটমস ফিরে এসেছে। এরকম একটা কন্ডিশন ফেস করেছি বলেই আপনার থেকে ক্লিয়ার হয়ে নিতে চাইছি আর হ্যাঁ, কি। আর এই আপনি যেটা দিয়েছেন ইট ইজ আ হুম। পারফেক্ট ইন্টারকারেন্ট রেমেডি। আপনি যেটা এই ভ্যাকসিনেশনটাকে অ্যান্টিডোট করার জন্য দিয়েছেন, দিস ইজ দ্য হ্যাঁ, ইন্টারকারেন্ট। সালফারই দিয়েছিলাম, 200 একটু দিয়েছিলাম। ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ সুশীল ঘোষ স্যারকে প্রশ্ন করার জন্য। আম, আমাদের মধ্যে উপস্থিত আছেন আরো অনেক স্যার। কেউ যদি প্রশ্ন করেন একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। হ্যাঁ, হ্যান্ড রাইজ করেছেন ডক্টর সেকুরেন্দু স্যার। যদি স্যার আপনি আপনার প্রশ্নটা করেন। হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। বলুন বলুন। বলছি, অ্যাকিউট কেসের ইন্টারকারেন্ট আর ক্রনিক কেসের ইন্টারকারেন্ট, এক্ষেত্রে পোটেন্সিটা মোটামুটি একটা বুঝলাম, ডোজটা একটু যদি বলেন। কোনটা? এই পোটেন্সি ছাড়া যে ডোজ, কটা ডোজ দেওয়া হবে অ্যাকিউট ইন্টারকারেন্ট বা ক্রনিক ইন্টারকারেন্ট? আচ্ছা, এটা আমার বলা হয়নি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। মনে রাখবেন, ইন্টারকারেন্ট অলওয়েজ সিঙ্গেল ডোজ, নেভার ডাবল ডোজ। অলওয়েজ সিঙ্গেল ডোজ কিন্তু আপনারা ইন্টারকারেন্ট দেবেন, কারণ ইন্টারকারেন্ট হচ্ছে একটা সিউডো বেরিয়ার, মানে খুব হালকা বেরিয়ার কিন্তু তৈরি করেছে। এটা কিন্তু খুব একটা জটিল অবস্থা যে আহ, দীর্ঘ বছর লাগবে এটা যেতে, তা নয়। একটা ইন্টারকারেন্ট কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি 7 ডেজ, 15 ডেজ, 1 মান্থ ম্যাক্সিমাম এনাফ একটা কিন্তু কন্ডিশন। এটা দেখে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারি যে এটা কিন্তু আপনার সব সময় সিঙ্গেল ডোজ দেবেন। নিজে অ্যাপ্লিকেশন করে এর রেজাল্টটা পাবেন। এই যে ডক্টর সুশীল স্যার যে কথাটা বলেছে, সেই ক্ষেত্রেও কিন্তু ওই সালফার যদি দিয়ে থাকে, সিঙ্গেল ডোজ ইজ দ্য বেস্ট। জানি না উনি কি দিয়েছেন, উনি এটা মিলিয়ে তার অভিজ্ঞতা হ্যাঁ দিয়ে স্যার, আমি নিশ্চয়ই। সালফার 200 একটি মাত্র ডোজই দিয়েছি। বাহ, থ্যাংক ইউ, ভেরি গুড। দেখলেন, তাহলে আমি বললাম আর অ্যাপ্লিকেশনটাও কিন্তু সেইভাবেই করেছে। এটা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি সাধারণত আমরা সিঙ্গেল ডোজই কিন্তু ইউজ করব। হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ, সেকুরেন্দু স্যার, আর বলছি কি প্রশ্ন আপনি করতে চাইছিলেন? বলছি সিঙ্গেল ডোজ দিলাম তো, সব ক্ষেত্রে কি 100% ওই সিঙ্গেল ডোজই ওভারকাম হয়ে যাবে, না সেকেন্ড ডোজের দরকার হতে পারে আফটার না, সেকেন্ড অবজারভেশন? ডোজের প্রয়োজন নেই, না কখনো সেকেন্ড ডোজের প্রয়োজন হবে। যদি কখনো হয় সেই ঘটনাটা এখানে অ্যারাইজ করবেন। আমার ক্ষেত্রে কখনো হয়নি। ক্রনিক রোগের ক্ষেত্রে ইন্টারফারেন্স আপনার আসবেই। দেখবেন আপনি 50% ক্ষেত্রে কিন্তু আপনি যদি দীর্ঘদিন ক্রনিক রোগের এইভাবে কোনো মাল্টি কমপ্লেক্স ডিজিজের আপনি যদি মানে একটা রোগীকে সারতে হয়তো 5টা 6টা মেডিসিন লাগছে, এই ক্ষেত্রে কিন্তু ইন্টারকারেন্ট গুলো আসতে বাধ্য। ফলে আপনি ইউজ করার অনেক সুযোগ পাবেন। সেই ক্ষেত্রে আপনি সিঙ্গেল ডোজ ইউজ করবেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমাদের মধ্যে আরো দুজন স্যার হ্যান্ড রেজ করেছেন। আবির মাঝি স্যার। স্যার, আপনি প্রশ্ন করুন। স্যার নমস্কার। আমরা যারা হ্যাঁ, 50 মিলিসিমেলে মনে করুন প্র্যাকটিস করি, হুম। তারা ইন্টারকারেন্ট মেডিসিনটা কত পোটেন্সিতে ওটাকে দেখুন, মেডিসিন কিন্তু অ্যাকচুয়ালি
জিরো পোটেন্সিতেই সবাই সাধারণত ইউজ করার চেষ্টা করবেন। এই 30, 200, 1M, 10M এই মেডিসিনগুলো কিন্তু সঠিকভাবে ক্রনিক রোগের ক্ষেত্রে ঠিকভাবে কিন্তু সবসময় কাজ করে না। এই করে না, এটা কে উপলব্ধি করেছিল? এটা হ্যানিম্যান স্বয়ং উপলব্ধি করেছিল। 5th এডিশন পর্যন্ত কিন্তু তিনি ঠিক ছিল, কিন্তু তিনি যখন এর জটিলতা মধ্যে পড়লেন তখন কিন্তু এটাকে অ্যাবসুলেট করে দিলেন। হ্যানিম্যান নিজে কিন্তু তখন 6th এডিশনে কিন্তু সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু বলে গেছেন। সকলেই চেষ্টা করবেন জিরো পোটেন্সিতে কিন্তু সব রোগীকে দেওয়ার। কেন জিরো পোটেন্সিতে কাজ করে এটা আমি একদিন একটা ক্লাসে ভালো করে টোটালটা বলে দেব, যে কেন এখানে আমরা হ্যানিম্যান কেন এসছে। তো হ্যানিম্যান এসছে মানে আমাদের এই আশা খুব প্রয়োজন। তবে 1M 10M যে কাজ করে না, হ্যাঁ এটা এক্সপার্ট হয়ে গেলে বুঝবেন। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই মেডিসিন গুলো ভীষণভাবে কাজ করে। যেমন যারা কনস্টিটিউশন মেডিসিন, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন, সাপোজ আমার কাছে একটি পেশেন্ট এসছে, তার বাবা মা দুজনেই ক্যান্সারে মারা গেছে, বা দুজনেই টিবিতে মারা গেছে। সেক্ষেত্রে মনে রাখবেন 100% কিন্তু এই ছেলেটির মধ্যে কিন্তু, পেশেন্টের মধ্যে কিন্তু এই টিউবারকুলার অথবা ক্যান্সারাস মায়াজমটা কনস্টিটিউশনাল অবস্থায় কিন্তু আছে। একে কিন্তু সাপোজ আমরা যারা হোমিও চিকিৎসকের ফ্যামিলি আছি, বিশাল তো ফ্যামিলি এখন সারা ভারতবর্ষে, পৃথিবীতে, বাংলাদেশে হয়ে গেছে, সেই ফ্যামিলি কারোর মধ্যে এরকম কন্ডিশন পেয়ে যান, তখন তো আপনার আর উপায় নেই। এই ছেলেটির ক্যান্সার হবেই 100%, কেউ আটকাতে পারবে না। এই ছেলেটির না হবে, এই ছেলেটি হয়তো কোনো কন্ডিশনে ওই কনস্টিটিউশনটা ফুটতে পারলো না, কিন্তু তার যে ছেলে মেয়ে হবে তার 100% একদম হতে বাধ্য। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটা জানি, কনস্টিটিউশন ট্রিটমেন্টটা আমরা যদি জানি, তাহলে ওই সময় যদি আমরা কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে ওই ছেলেটির ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু সে এই রোগ থেকে সম্পূর্ণভাবে নিরোগ শুধু হবে না, এর জেনারেশনকেও মুক্ত করা যাবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে ভালো করে। তাহলে স্যার 50 মিলিসিমেলে যারা প্র্যাকটিস করছি, তারা কি তাহলে ইন্টারকারেন্ট হিসাবে কি তাহলে সেন্টিমেল দেবো, না 50 মিলিসিমেলে একটা সিঙ্গেল ডোজ দেবো? সেইটাই আমি ক্লিয়ার হতে চাইছি হ্যাঁ, স্যার। আমি বুঝতে পেরেছি আপনার কথা। শুনুন, এই ক্ষেত্রে আহ, দ্বিমত মানে প্রথম কথা হচ্ছে এই ক্ষেত্রে আমি একদম মানে অন এয়ার পারফেক্টলি আপনাকে এটা পরামর্শটা দেব না, কিন্তু আমি একটা গাইডলাইন আপনাকে দিয়ে যাচ্ছি। কারণ আমি এক্ষুনি বলবো 0.8, আমি আমার গুরু আমাকে শিখিয়েছে 0.8 200 এর কাছাকাছি লেভেলে। যেই কথা আমি অনলাইন অন এয়ারে বলবো, সঙ্গে সঙ্গে কিছু প্রশ্ন কিন্তু আহ, তেরে আসবে যে এটা না 0.6 বা 0.10 বা 0.12, এটার পরিমাপ তো নেই। মোটামুটি একটা প্যারামিটার নিজেরা তৈরি করে নেবেন, মোটামুটি 0.8 0.10 এর কাছাকাছি 200 হচ্ছে এটা। এবার তার নিচের দিকে তাহলে 30 সেই পোটেন্সি গুলো, বা উপর দিকে এবার আপনি কিভাবে ওটাকে অ্যারেঞ্জ করবেন সেইভাবে। এর কিন্তু কোনো প্যারামিটার সঠিক নেই, ফলে এটা আমি কি করে বলতে পারবো। আমি কিন্তু 0.8 ইউজ করি 200 জন্য, যাতে আমার গুরুদেব কিন্তু প্রচুর পরিমাণে আমি নিজে দেখেছি তার অ্যাপ্লিকেশন গুলো। ফলে আমি এইটাকে কিন্তু আপনারা এবার এটা করে দেখতে পারেন, মেবি অন্য পথেও নিতে পারেন। আর এটাই আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে, ইন্টার কারেন্টে ডেফিনেটলি আপনি 30, 200 লোয়ার পোটেন্সিতে রাখবেন, আর 1M 10M 50M আপনি কনস্টিটিউশন কন্ডিশন অনুযায়ী আপনি এইটা ইউজ করবেন। সেক্ষেত্রে কিন্তু একটা আপনার একটা পারফেক্ট হলো, একটা মেজারমেন্ট যখন ওখানে করা আছে, আপনারা ওটা করতে পারেন। আর যদি জিরো পোটেন্সিতে আপনি এইভাবে নিজে অ্যাকোয়ার করে নেন, যা এটা দিলে ইন্টারকারেন্টে ভালো কাজ করছে, আপনি এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে। মানে একটা আইডিয়া আপনাকে আমি কনসেপ্ট দিয়ে দিলাম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আবির মাজিদ স্যারকে। এখন আমাদের মধ্যে আরেকজন হ্যান্ড রাইজ করেছেন, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। স্যার আপনার প্রশ্নটি করুন। স্যার, এই ক্রনিক ডিজিজের মেডিসিন সিলেকশনের ক্ষেত্রে যে স্যার ক্যারেক্টারিস্টিক সিমটমের কথা বললেন, যে একটা সল ডিজায়ারের উদাহরণ দিলেন স্যার, এরকম আরো কিছু এক্সপ্লেনেশন বা উদাহরণ স্যার শুনতে চাচ্ছি, যদি স্যার কাইন্ডলি একটু বলতেন।
এটাতে একটা ক্লাসই আমি নেব যে সিমটম কিভাবে আমরা সিলেক্ট করব, কার ইন্টেন্সিটি অনুযায়ী কতটা। তবু আপনি এখন জানতে চাইলেন, আমি একটু ছোট করে আপনাকে বলি। সাপোজ আপনার ছোটবেলা থেকে আপনার ঘামে মাথা ভিজে যায়, বালিশ ভিজে যায়। সেই আপনার মা ছোটবেলায় আপনাকে বলেছে বালিশের কভার পাল্টাতে হতো, এতটা ভিজে যেত। বর্তমান আপনার 45, সেম সিমটম কিন্তু আপনার প্রমিনেন্ট। তখন মনে রাখবেন, আমি আমার বীজ থেকে চারা গাছ, স্যাপলিং, বৃক্ষ, পরিপূর্ণ বৃক্ষ, একটি রোগেই আমি আক্রান্ত। আমার কিন্তু যে মেডিসিনটা সিলেক্ট হবে সেই মেডিসিনটা কিন্তু, এইটা একটা ক্যারেক্টারিস্টিক সিমটম, এই সিলেকশনটা এই সিমটম ছাড়া কিন্তু হবে না ক্রনিক রোগের ক্ষেত্রে। এইভাবে আপনি দেখবেন, সেটা যে কোনো সিমটম হতে পারে। আমি একটা মেন্টাল সিমটম বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। সেই ছোটবেলা থেকে, আমার যখন 10 বছর বয়স, তখন থেকেই আমি বই গোছাতাম। 4বার আমি রুটিন দেখতাম যে আমি সঠিক রুটিন নিয়ে গেছি কিনা। আর আমি কেস টেকিং এ বের করে নিলাম, আহ, এখনো আপনি ঘরের তালা দিয়ে অন্তত 3বার দেখবেন টেনে টেনে খোলা আছে কিনা। মনে রাখবেন, এই একটি সিমটম জাস্ট প্রগনোসিস হয়েছে, জাস্ট ডেভেলপ করেছে। 10% ছিল, ওটা এখন 80% হয়েছে। দিস ইজ দ্য ফালক্রাম। এই সিমটম ছাড়া কিন্তু মেডিসিন সিলেক্ট হবে না। এর কিন্তু একটা অনেক বড় আর্ট আছে এটা জানার। কখনোই কাউকে ডাইরেক্ট কোনো কোশ্চেন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মিসগাইড হবেন। যদি কাউকে বলেন আপনার সল্ট ডিজায়ার কেমন, আপনি সল্ট কেমন খান, ও বলবে কম খাই নাহলে বেশি খাই। আপনার জল পিপাসা কেমন, ও বলবে কম খাই নয় বেশি খাই। এইগুলো সব মিসগাইডেড প্রশ্ন। সমস্ত প্রশ্নই কিন্তু আপনাকে মিসগাইড করে অন্য মেডিসিনে নিয়ে চলে যাবে। আপনাকে সবসময় বলতে হবে যে আপনার খাবার দাবার সম্পর্কে আমাকে একটু বলুন। যেই আপনি বলবেন আপনার খাবার দাবার সম্পর্কে আপনি বলুন, ওর যে অ্যাকচুয়াল এত বছরের যে কন্ডিশনটা, ও কিন্তু এই খাবার দাবার বলতে গিয়ে বলেই ফেলবে আমি না খাই, ঠিকই সবই খাই, কিন্তু আমার সল্টটা একটু বেশি লাগে। যেই বললো, এবার আপনি কিন্তু আসতে পারেন কি রকম বেশি লাগে। আপনি সেই ব্যাপারে যদি আমাকে ডিটেলস বলেন, এটা আমি একটা ক্লাস নেব কি করে আমরা এই সিলেক্ট করব, কাকে সিমটম বলবো আর কাকে সিমটম বলবো না। তখন কিন্তু এটা মোটামুটি একদম পরিষ্কার করে দেব। কিন্তু আপাতত আপনাকে আমি একটা মেন্টাল সিমটম বলে দিলাম বা একটা ফিজিক্যাল সিমটমও বলে দিলাম। এমন নয় যে ফিজিক্যাল সিমটম ওষুধ সিলেকশনে কাজে লাগবে না। আহ, যে কোনো সিমটমই কাজে লাগতে পারে। তার ইন্টেন্সিটিটা দেখে নেবেন। যে দেখুন, মাথার ঘামে বালিশ ভিজে যায় সেই ছোটবেলা 5 বছর থেকে 45 বছর, সিমটমটা ছাড়েনি আপনাকে। দিস ইজ দ্য মেইন সিমটম অ্যান্ড ক্যারেক্টারিস্টিক সিমটম। ধন্যবাদ স্যার, সুন্দর বুঝতে পেরেছি। মোহাম্মদ আব্দুল্লাহ স্যার, যদি প্রশ্নটা করেন, তারপরে আমরা অন্য সংযোজন পর্বে যাব। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই যে নমস্কার। আপনি বললেন যে ওই যে আপনার 10 বছর থেকে লবণ খাওয়ার ইচ্ছা ছিল, হুম, এখনো 45 বছর বয়সে লবণের প্রতি তার ডিজায়ার আছে। হুম। তাহলে এখানে কি তার ওই যে নেট্রামিউরের কি ওষুধ দিব? এটা কি, এটা না আমি একটু না, কখনোই এইটা থেকে আমি বারে বারে এই কথা বলছি, কখনোই নেট্রামিউল আপনি সিলেক্ট করবেন না। আপনি একটা একটা ফালক্রাম পেলেন যে এই মেডিসিনটা ওপরে আমার মেডিসিন সিলেক্ট হবে। এখন আপনি দেখলেন যে সল্ট ডিজায়ার তার এরকম। এবার আপনার ক্যারেক্টার এই প্রত্যেকটা কেস টেকিংটা আপনাকে করতে হবে। আমি একটা কেস টেকিং এর ক্লাস করিয়েছি, সেই ক্লাসটা আপনি দেখলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবেন। সঙ্গে সঙ্গে আপনাকে আরো এই ফান্ডামেন্টাল যে ক্যারেক্টারিস্টিক সিমটম সেইগুলো বের করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার তো সঙ্গে সঙ্গে নেট্রামিউরে চলে গেলেন, কিন্তু আমি তাকে কোয়ারি করে যে দেখলাম চিকেনকে সে এত ভালোবাসে, পাশের বাড়ির রান্না হলে তার জিভে জল চলে আসে। সঙ্গে সঙ্গে আমি আরেকটা সিমটম পেলাম, ঝড় বৃষ্টি হলে সে সঙ্গে সঙ্গে দরজা জানলা বন্ধ করে দেয়। আর সে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এত ভালোবাসে, তার ভাবনার বাইরে। এবার আপনি নেট্রামিউর দেবেন না অন্য কোনো মেডিসিন আপনার মনে চলে আসলো? কোন মেডিসিনের আপনি ইঙ্গিত পাচ্ছেন?
এটা ফসফরাসের একটা জীবন্ত চিত্র। এটা যখন ফসফরাসের একটা জীবন্ত চিত্র, আপনি আর নেট্রামিউন কি করে দিলে সারবে? ফলে আপনাকে এখানে ফসফরাস আপনাকে মেডিসিন দিতে হবে। এইভাবে আপনারা এগোবেন ধীরে ধীরে এই ক্যারেক্টারিস্টিক সিমটম গুলো। হ্যাঁ, কোনো অসুবিধা হয়েছে বুঝতে বলুন। না স্যার, ধন্যবাদ স্যার। হুম হুম। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ স্যারকে। এখন আমরা একটু সংযোজন পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি যাব হাসনা বেগম ম্যাম। ম্যাম, আজকের ক্লাসের উপর যদি দুটো কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি হাসনা। আজকের অনুষ্ঠানটা, আজকের যে আলোচনাটা স্বপ্ননীল স্যার এত সুন্দর করে বলেছেন যে আমি প্লিজড, অনেক খুশি, অনেক জানতে পারলাম, অনেক কিছু বুঝতে পারলাম যে এই কিভাবে ক্রনিক পেশেন্টদের কিভাবে ওষুধ দিতে হবে, কিভাবে সিলেকশন করতে হবে, অনেক কিছু জানলাম। এবং রিমেডির কথা বললেন যে ক্রনিক রিমেডির কথা বললেন, এগুলো শুনলাম, খুব ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসনা বেগম ম্যামকে। এবার আমরা যাব আমাদের প্রিয় এবং আমাদের মাথার উপর যিনি সবসময় হাত দিয়ে থাকেন, গিরিধর বিশ্বাস স্যার। স্যার, আপনি যদি দু চার কথা বলেন। ধন্যবাদ স্বপ্নীল স্যারকে যে সত্যি সত্যি একটা ভালো ক্লাস উপহার দিলেন। তো বোধহয় একটা জায়গায় আমি শুনতে যদি ভুল না করি, যে পোটেন্সি সিলেকশনের ব্যাপারে, যে ক্রনিক ডিজিজে হাই পোটেন্সি এবং অ্যাকিউট ডিজিজে লো পোটেন্সি। তো এই ব্যাপারটা মানে একটু অন্যরকম হলে ভালো হতো, আমার মতে ভালো হতো। তো অর্গানন মেনেই তো সবকিছু হচ্ছে, মানে পেশেন্টের যে রিয়াকশন দেওয়ার ক্ষমতা, একটা পেশেন্ট, অ্যাকিউট পেশেন্ট, 104 ডিগ্রি জ্বর, সমস্ত বেলোডোনার সিমটম, এবং এই যে বেশি জ্বর এবং তার রিয়াকশন দেওয়ার ক্ষমতা আছে বলেই সে চিৎকার চেঁচামেচি একটু করে, এবং সেখানে হাইপোটেনসি কিন্তু ন্যাশ কিন্তু এক জায়গায় বলেছে বেলোডোনার 10 m পর্যন্ত তিনি অনেক সময় দিয়েছেন। তো আর একটা হচ্ছে, যখন পেশেন্টের রিয়াকশন দেওয়ার ক্ষমতা থাকে না, তার কষ্টটা সে বোঝাতে পারে না, তার শরীরের দুর্বলতা এত বেশি, তো সেখানে কিন্তু ভাই আমাদের অ্যাকিউট ডিজিজ হোক আর ক্রনিক ডিজিজ হোক, ক্রনিক ডিজিজে যেটা হয় আর কি, আমরা হাইপোটেনসি বলতে মিডিয়াম হাই 200 থেকে ধরে থাকি, কখনো 30। তো আর নজরগুলো তো 200 এর নিচে দেওয়া ঠিক না। তো সেখানে কিন্তু আমরা যেখানে পেশেন্টের রিয়াকশন দেওয়ার ক্ষমতা খুব কম, তার শরীরে দুর্বলতা এত বেশি, সেখানে কিন্তু আমরা মিডিয়াম হাই থেকে দেব, খুব বেশি হাই না। আর যদি দেখা যায় না সে পেশেন্ট এমনিতে সিমটম শো করছে, জটিলতা কম, তাহলে কিন্তু আমরা হাইপোটেনসি 1 m থেকে শুরু করতে পারি। এরকম একটা ধারণা আমার মধ্যে আছে, জানি না স্বপ্ন স্যার কি বলবেন। ধন্যবাদ। একদম আপনি সঠিক কথা খুব বলেছেন। সুন্দর আলোচনা হয়েছে, আপনি খুব সুন্দর আলোচনা হয়েছে, এই বলে শেষ করলাম। আপনি খুব সুন্দর বলেছেন, সঠিক বলেছেন। অ্যাকচুয়ালি না, এই হাউ টু সিলেক্ট পোটেন্সি, যে ক্লাসটা আমি করিয়েছিলাম, ওখানে আমি 20টা পয়েন্টের উপরে একটা পোটেন্সি সিলেক্ট হয়, সেটা দীর্ঘ আলোচনা একটা করেছি। অ্যাকচুয়ালি এই ক্লাসে তো ওইভাবে ওইটা আনতে গেলে তো আবার একটা 1-1.5 ঘন্টার ক্লাস হয়ে যাবে। এই জন্য আমি একটা ফান্ডামেন্টাল বেসিক একটা কন্ডিশন বলে দিলাম, এগুলো ফলো আপ করতে হবে। আর যারা ভালো করে জানতে চায় ওই সময় কোন সিলেক্ট পোটেন্সি করতে হবে, ওই 20টা পয়েন্ট, 20টা প্যারামিটার আমি কিন্তু ওখানে বলেছিলাম, ওইগুলো জানতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এগুলো কিন্তু সব ডিপেন্ড করবে নানান রকম প্যারামিটারের ওপর, নানান রকম কন্ডিশনের ওপর। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ গিরিধর বিশ্বাস স্যারকে। আফরোজা কাকুন ম্যাম। আসসালামু আলাইকুম। স্যারের ক্লাস অসাধারণ, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ
সম্পর্কে কিছু এরকম বলার? ক্লাস আসলে না হলে নিউ জেনারেশনের যারা আমরা আছি আসলে সঠিকভাবে যে ক্রনিক ক্রনিক পেশেন্ট গুলো আসলে মানে আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবো না। আরিফ ইমাম স্যারের কাছে স্যার যদি আজকের ক্লাসের উপরে দু চার কথা বলেন। স্যার নমস্কার স্যার, আজকে প্রথম 10-15 মিনিট মিস করেছি, তার জন্য আসলে নিজের কাছেই নিজের হচ্ছে। অসাধারণ ক্লাস ছিল, অসাধারণ ক্লাস, খুবই খুবই আসলে কিন্তু আমি আপনার ক্লাসের কোনো বিষয় না, সুশীল ঘোষ স্যারের যে কেসটা উনি বললেন, এখানে আমার একটা ছোট্ট কোশ্চেন আছে। এটা আসলে কার কাছে করব বুঝতে পারতেছি না, আপনার কাছেই করি। এটা হচ্ছে যে উনি যখন ভ্যাকসিনেশন নিলেন তখন উনার নোজ ডিসচার্জ শুরু হলো, তার মানে হলো যে ফর দ্য ইফেক্ট অফ দ্য ভ্যাকসিনেশন দ্য বডি ওয়ান্টস টু এলিমিনেট সামথিং, এবং তখন উনি যেই সালফারটা খেলেন বা হোয়াট এভার রেমেডি হি টুক, সেখানে এই যে বডির একটা জেনারেল প্রসিজিওর যে ডিসচার্জটা থেমে গেল, এবং ডিসচার্জটা থেমে যাওয়ার পরে উনি প্রিভিয়াস প্যাথোলজিতে ফেরত গেলেন। যেমন আমার একটা কেস আমি বলি, এরকম কেসটা যে আমার আর্টিকেরিয়া হইল এবং আর্টিকেরিয়ার কজটা আননোন। সো আর্টিকেরিয়াটার জন্য আমি খাইলাম হলো এপিস খাওয়ার পরে আমার আর্টিকেরিয়া চলে গেল, কিন্তু যেহেতু ওই এপিস আর্টিকেরিয়াকে সাপ্রেস করলো, সেহেতু আমার কি শুরু হইলো, ভার্টিগো শুরু হইলো। এখন ভার্টিগো যখন আমার শুরু হইলো, তখন আমি করলাম কি, আমি শুরু করলাম জিঙ্কাম। কারণ হচ্ছে এই সাপ্রেসড আর্টিকেরিয়া, সাপ্রেসড ইরাপশন থেকে যে কোনো ব্রেনটা বললে জিঙ্কাম ইন্ডিকেট হয় যদি স্লো হয়। আমার কোশ্চেন হলো যে উনি যে উনার এই যে ডিসচার্জটা সাপ্রেস করলেন, এইটা কি সাপ্রেস হইল কিনা আদৌ, নাকি আমার কোনো জায়গায় শুনতে বা কোনো বোঝায় ভুল আছে স্যার? থ্যাংক ইউ স্যার। না, সাপ্রেস হয় দুই হবে, একটা হচ্ছে বডি ন্যাচারাল ভাবে করে বাঁচার জন্য, একটা হচ্ছে মেডিসিন করে। এই ক্ষেত্রে যেটা হয়েছে, এই ভ্যাকসিনের জন্য এই হার্ট ডিজিজটা সাপ্রেস হয়েছে, ফলে একটা মেডিসিনাল সিমটম প্রডিউস করার ক্ষমতা প্রত্যেকটা মেডিসিনের থাকে, তার ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে কিভাবে সেটা প্রকাশ পাবে। এই ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে কি, এই যে ভ্যাকসিনের যে ভ্যাকসিন দিয়েছে, সেই ভ্যাকসিনের সাসেপ্টিবিলিটি হচ্ছে হে ফিভার গ্রো করা, ইনফ্লুয়েঞ্জা গ্রো করার, বা এই যে স্নিজিংটা গ্রো করার সাসেপ্টিবিলিটিটা এই ভ্যাকসিনেশনে আছে। এই থাকার ফলে এই স্নিজিংটা সে গ্রো করেছে। এবার এই স্নিজিংটা গ্রো করার ফলে এই সালফারটা যে কোনো ভাবে হোক, এই পারফেক্ট একটা অ্যান্টিডোট হয়েছে এই ভ্যাকসিনের। যখন অ্যান্টিডোট হওয়ার ফলে এই ভ্যাকসিনটা নিউট্রাল হয়ে গেছে বডিতে, এর আর এফেক্টেড নেই। ভ্যাকসিনটাই যখন নেই, ভ্যাকসিনের ফলে উৎপন্ন ওই মেডিসিনাল সিমটম থাকার কোনো প্রশ্নই নেই। এর ফলে এই সিমটমটা ডিলিট হয়ে গেছে বডি থেকে। যেই নিউট্রাল হয়েছে, সঙ্গে সঙ্গে এই যে হার্ট ডিজিজটা সাপ্রেস হয়েছিল, সেটা বেশি দিন নয়, ফলে ও এই সাপ্রেশনটা অন্য কোনো অর্গানে সেইভাবে করতে পারেনি, তার ফলে এটা সরে যাওয়ার ফলে ওটা সঙ্গে সঙ্গে আবার ব্যাক চলে এসছে। ধন্যবাদ স্যার। আমাদের মধ্যে স্যার আসলাম উদ্দিন স্যার হ্যান্ড রেজ করেছেন। স্যার আপনি আপনার প্রশ্ন করুন, তারপরে কিন্তু আমরা ক্লাসটি শেষ করব। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একটা জিনিস চিন্তা করছিলাম,
ওই ভ্যাকসিনেশনটা যদি অ্যান্টিডোট হয়ে যায়, ভ্যাকসিনেশনের কারণে আমাদের দেহে যে অ্যান্টিবডি ডেভেলপ করার কথা, তাহলে কি আর অ্যান্টিবডিটা থাকলে মানে কার্যকরী থাকলো না? তাতে আমাদের রোগ প্রবণতা কি আবার তৈরি হলো না? মানে মানে কোভিডে যেরকম আমরা শুনেছিলাম যে ভ্যাকসিনটা দিলে বডিতে অ্যান্টিবডি ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, মানে এইটাই এটার সবচেয়ে বড় উপকারিতা। এখন ভ্যাকসিনেশনটাই যদি অ্যান্টিডোট হয়ে যায়, তাহলে তো আমার আর এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকলো না। এই ব্যাপারটা কি স্যার অ্যাকচুয়ালি এরকম? না, এখানে বুঝতে একটু ভুল হয়েছে। অ্যাকচুয়ালি আমরা হোমিওপ্যাথ, আমরা কিন্তু এই ভ্যাকসিনেশন গুড ফর হেলথ এটা আমরা বিলিভ করি না। কেন করি না? এর যদি আপনি অ্যাকচুয়াল গঠনতন্ত্রটা আপনি দেখেন, তাহলে ভ্যাকসিন একটু কেটে কেটে আসছে কেন স্যার, একটু শরীরে ক্লিয়ার দেওয়া সাউন্ড আসছে না স্যার, ক্লিয়ার সাউন্ড Hello? আসছে না, একটুখানি ক্লিয়ার সাউন্ড এবার আসছে ঠিক না। আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যাঁ, ক্লিয়ার একদম। হ্যালো জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। প্রথম কথা, ঠিক আছে, প্রথম কথা আমাদের জানতে হবে ভ্যাকসিনটা কি করে ওয়ার্ক করে। খুব সংক্ষেপে আমি বলছি, পরবর্তী সময় পেলে কখনো আমি ডিটেলসে এটা বলবো। ভ্যাকসিনটা কি এবং ভ্যাকসিনটা আমাদের কি করে, এটা কি শরীরের পক্ষে ক্ষতিকারক না এটা শরীরের পক্ষে উপকারী, এই ব্যাপারটা আমাদের একটু সংক্ষেপে আমি একটু বলছি। প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে সাসেপ্টিবিলিটি থাকলেই সেই রোগটা আমাদের হবে। এই সাসেপ্টিবিলিটি না থাকলে পৃথিবীর কোনো রোগ আমাদের শরীরে ঢুকতে পারবে না। সাপোজ আমাদের শরীরে কোভিড আক্রান্ত হবার মানে ইনফ্লুয়েঞ্জার যে যে সিমটম গুলো প্রগনোসিস হয়ে একটা ডেভেলপ পর্যায়ে গেছে, সেই সিমটম গুলো দেখা যায় সাধারণত আমাদের কোভিডের ক্ষেত্রে প্রডিউস হয়েছে। যদি আমাদের ওই সিমটম গুলোর সাসেপ্টিবিলিটি আমাদের বডিতে থাকে, তাহলেই কিন্তু আমরা কোভিড আক্রান্ত হব, নাহলে কিন্তু আমরা কোভিড আক্রান্ত হব না। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের শরীরে কোভিডের সাসেপ্টিবিলিটি আছে, সেখানে আমরা কোভিডের ভ্যাকসিন নিলাম, তাহলে ঘটনা কি হলো? এই কোভিডের ভ্যাকসিন নেওয়ার ফলে কি হলো? ভ্যাকসিনটা কি করছে? ভ্যাকসিনটা যখন আমাদের শরীরে প্রবেশ করানো হচ্ছে, তখন আমাদের যে বি সেল, টি সেল, এদের মেমোরিতে এটা গেঁথে যাচ্ছে যে দিস ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ কোভিড। ফলে কোভিড রোগটা আসার সঙ্গে সঙ্গে এই ডাব্লিউবিসি কিন্তু অ্যাটাক করে কোভিডটাকে ডিলিট করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে বডি থেকে। আর কিছু না, কিন্তু ফাংশনটা এটাই। ফলে কি হলো ঘটনাটা? আমরা সাময়িকভাবে মনে হলো আমরা কোভিড থেকে বেঁচে গেলাম। এই ভ্যাকসিনটা না থাকলে কি হতো? এই ডাব্লিউবিসি টি সেল বি সেলকে রেডি করার আগেই ওই সাসেপ্টিবিলিটি থাকার ফলে কোভিডের ওই সিমটম গুলো ওই সাসেপ্টিবিলিটিকে জাগরিত করে দিত, ম্যাগনেটাইজ করে দিত। ওই সাসেপ্টিবিলিটি ওই সিমটম গুলোকে চুম্বকের মতো টেনে নিত, কোভিডের সিমটম গুলো প্রডিউস হতো, আমরা কোভিড আক্রান্ত হতাম। তার সাময়িকভাবে দেখা গেল, বাহ, এই ভ্যাকসিনটা দেওয়ার ফলে আমরা কোভিড থেকে রক্ষা পেয়েছি, বা যে কোনো রোগ থেকে রক্ষা পেয়েছি এই ভ্যাকসিনের জন্য। কিন্তু অন্তর্দৃষ্টি থেকে যারা হোমিওপ্যাথ, হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ, তারা কিন্তু একটু ভাবলেই বোঝা যাবে এই কোভিড থেকে রক্ষা পেয়েছি, কিন্তু সাসেপ্টিবিলিটি গুলো, যেই সাসেপ্টিবিলিটি গুলো প্রডিউস করে শরীরকে নিরোগ করে ভাইটাল ফোর্স, বা যেই করুক, আমরা যাকে যে নামেই ডাকি, তার কাজ হচ্ছে শরীরে যত সাসেপ্টিবিলিটি আছে সেইগুলোকে বাইরে ফুটিয়ে তোলো, ফুটিয়ে তুলে আর্তনাদ করো আমি এই রোগে আক্রান্ত। তাহলে আমরা হোমিওপ্যাথটা জানতে পারবো, আমরা আমাদের মেডিসিন দেবো, ওই সাসেপ্টিবিলিটিটা রিমুভ হয়ে যাবে। সাসেপ্টিবিলিটি যখন রিমুভ হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, তখন আমরা রোগমুক্ত, আমরা মায়াজাম ফ্রি, বা যত পার্সেন্ট আমরা করতে পারি ততই আমাদের শরীরের মঙ্গল। এবার আপনার ভ্যাকসিনেট করার ফলে ওই যে সাসেপ্টিবিলিটি, ও কিন্তু আর নিজেকে প্রকাশ করতে পারছে না এই ব্যারিয়ারের জন্য। স্ট্রং ব্যারিয়ার, ডিসিমিলার স্ট্রং ব্যারিয়ার হওয়ার ফলে এই সাসেপ্টিবিলিটি কোনোদিন প্রকাশ পাবে না। দীর্ঘদিন যদি এই সাসেপ্টিবিলিটি প্রকাশ না পেতে পারে, এই সাসেপ্টিবিলিটি কিন্তু তার
রিফর্ম করবে, এর কিন্তু মেটাসিস ঘটে যাবে, এ কিন্তু একটা কমপ্লেক্স সাসেপ্টিবিলিটি তৈরি করবে, এবং কমপ্লেক্স সাসেপ্টিবিলিটি তৈরি করে পরবর্তীকালে এই ব্যারিয়ারকে হাঁটাবার জন্য এ কিন্তু আরো মাল্টিপল কমপ্লেক্স ডিজিজ প্রডিউস করবে। দ্যাট ইজ দ্য হার্মফুল। এইখানে হচ্ছে ভ্যাকসিন হচ্ছে পয়জন। ভিতলকাস এর এগেনস্টে সারা পৃথিবীতে একটা সংগ্রাম করে গেছে, এখন অসুস্থ থাকার ফলে করছে না। এটা পক্ষে তার নানান ধরনের বই আছে, মানে এইরকম প্রতিবাদ হয়তো পৃথিবীতে কেউ করে যায়নি। ফলে এই লেকচারগুলো আমরা শুনেছি, জেনেছি, ক্লাসগুলো নিয়েছি। ফলে এই যে পারফেকশন, এটা কিন্তু আমাদের জানতে হবে যে এই যে ওই সাসেপ্টিবিলিটি মেটাসিস ঘটে মাল্টি কমপ্লেক্স কন্ডিশন তৈরি করে নিউ ফরমেশনে এই ভ্যাকসিনকে ওভারকাম করে কিন্তু যখন প্রডিউস করবে, সেই রোগ আটকানো কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট। এগুলো কি হয় সাধারণত, কি হয় সেটুকু একটু বলে দিই। সাধারণত পরবর্তী প্রজন্মের যে বাচ্চাগুলো হয়, এই যে অটিজম কথাটা এসছে, দেখবেন সাধারণত এই ভ্যাকসিনেট করার বড় লোকরা বড় 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 ভ্যাকসিন করে, সাধারণত দেখবেন তাদের ছেলে মেয়েগুলো আমাদের সেই ছোটবেলার মতো আর নেই, দৌড়াতে পারে না, খেলতে পারে না, বৃষ্টির জল পড়লেই কিরকম একটা হাবা গোবা, কিরকম একটু কিরকম জানো, মানে ঠিক নর্মাল বিহেভ কিন্তু হচ্ছে না। এই অটিজমের কিন্তু শুরু হয়ে গেছে প্রায় প্রতিটি বাচ্চার ক্ষেত্রেই। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস ভ্যাকসিন। এটা সম্পর্কে অনেক ভাবনার বিষয় আছে। ধন্যবাদ। বললাম, কোনো অসুবিধা হলে আপনি বলবেন। আমরা স্বপ্ননীল স্যারের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দুই জানাই আমাদের হোমিও উদ্দীপনার পক্ষ থেকে। স্যার, আপনি ভালো থাকবেন, এবং অন্যান্য যারা এতক্ষণ ধরে শুনছেন তাদেরকেও অশেষ অশেষ ধন্যবাদ, এবং আমাদের পাশে থাকবেন এইভাবেই, এবং হোমিওপ্যাথিকে আরো দূর এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আমরা, এইটাই আমাদের অঙ্গীকার। এই বলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।